পায়ের দেওয়ার আলতা কিন্তু গায়েও পরা যায়। কলকাতাতে অনেক সফল উমেন এন্টারপ্রেনারদের মধ্যে যার নাম নেওয়া হয়, অ্যাওয়ার্ডের সামনে উমেন থাকলে ভালো লাগে নাকি না থাকলে ভালো লাগে? মহিলারা যে কাজ করছে, তাদের যে চাকরিটা কেরিয়ারের জন্য দরকার, বেশিরভাগ সময় ও তো মানে হয়তো লিপস্টিক। দাস্তান না, আমরা একটা রেস্টুরেন্টের জায়গা খুঁজছিলাম, তো তখন আমরা এই জায়গাটা পাই। তো এবং এখানে আমরা দেখলাম নিচেও একটা স্পেস আছে এবং ওপরে স্পেস আছে। তারপরে তো এটার অনুযায়ী আমরা তখন ভাবলাম নিচটাকে আমরা একটা ক্যাফে করতে পারি, কারণ মানে পুরো বিল্ডিংটাই বিরিয়ানির মতন অত স্ট্রং আমাদের ব্র্যান্ড নয়, আমাদের স্টিল ইয়াং ব্র্যান্ড। তো সেই জন্য আমাদের উপরে ফার্স্ট ফ্লোরটায় আমাদের বিরিয়ানিটা আছে, দাস্তান আছে। আমার মা মাসিরা মানে সবাই চাকরি করেছেন, মামিরাও সবাই চাকরি করেছেন, অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ওয়াজ নট জাস্ট আ সারপ্লাস। আজকে আমি যদি বলি যে আমি খুব পড়ালাম, আমার মেয়েকে বড় করলাম, পড়ালাম, তারপরে তার জন্য তার কেরিয়ার চয়েসে তার জন্য সে এখানে কাজ করতে যেতে পারবে না, ওখানে কাজ করতে যেতে পারবে না, সেই লিমিটেশনস না, পাড়ার লোকে কি বলবে। আই হ্যাভ অলওয়েজ ফলোড মাই হার্ট। আমাদের ফ্যামিলিতে আই এম দ্য ওনলি পার্সন হুজ ইন বিজনেস। আপনি এনএলপি নিয়ে পড়াশোনা করেছেন। কলকাতায় বিরিয়ানি প্রচলন বেশি, এবং জোম্যাটো বলেছে যে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি অর্ডার হয় বিরিয়ানি। এইটা আমাদের যারা হেল্প করে এগুলো করতে, মণিপুর আয়ুর্বেদা, দে আর বেসিক্যালি এসেনশিয়াল অয়েল বেসড প্রোডাক্টস ওকে ওকে, আপনার জন্য পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। পায়ের দেওয়ার আলতা কিন্তু গায়েও পরা যায়। কোন শুনেছেন এরকম কথা? কিভাবে পরা যায় আজকে সেটা জানবো। আজকে এমন একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, যিনি একটা ক্লিশে টার্ম হয়ে গেছে ওমেন এন্টারপ্রেনার, এর জন্য তাকে সেইভাবে বলবো না, একদম বহুরঙ্গী একজন মানুষ, অনেক কিছু করেছেন এবং প্রসঙ্গবত তিনি মহিলাও বটে। তো কলকাতাতে অনেক সফল উমেন এন্টারপ্রেনারদের মধ্যে যার নাম নেওয়া হয়, তার নাম হচ্ছে শিল্পা চক্রবর্তী। নমস্কার। নমস্কার। তো শুরু করি, যেটা ধাঁধা দিয়ে শুরু করলাম, যে পায়ের আলতা গায়ে কিভাবে দেওয়া যায়? আপনি আলতা তো জিনিসটা খুব শুভ, যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা আলতা ব্যবহার করি, যেটা এখন প্রচলন হয়ে গেছে মেহেন্দি বা ইত্যাদিতে, বাট আগে থেকে তো আলতাই ছিল এবং এখনও আলতাটা ইউজ হয়। তো সেই হিসাবে আমার একটা শাড়ির ব্র্যান্ড আছে, যেটার নাম আমরা ঠিক করেছিলাম আলতা দেব। আগেন মানে বিকজ জিনিসটা শুভ, তো সেই হিসাবে ওটা দেওয়া। আর প্লাস আলতাটার মধ্যে একটা আলতো মায়া আছে কথাটার মধ্যে। আমরা যখনই শাড়ির ব্র্যান্ডটা কোথাও উপস্থাপন করেছি, সবাই তখন বলেছে নামটা খুব সুন্দর। তো আমার মনে হয় যেটা আমাদের উদ্দেশ্য ছিল শাড়ির ব্র্যান্ডের নামটা নিয়ে, সেটা খুবভাবে সফল হয়েছে। এটা কিভাবে পাওয়া যায়? এমনি নর্মাল দোকানে না না, বুটিক আছে? না, এটা একটা অনলাইন অ্যাভেলেবল আছি আমরা। প্লাস আমরা বিভিন্ন এখন যে মডেলটা কলকাতায় বা সারা দেশেই কাজ করছে, সেলিং থ্রু এক্সিবিশন, সেই মডেলে আমরা কাজ করি, অনলাইন প্লাস সেলিং থ্রু এক্সিবিশনস, সেভাবে পাওয়া যায়। সো আপনি যখন বলছেন আপনার ব্র্যান্ড আছে, মানে ডিজাইনগুলো ইউনিক, আপনার আলতারই নিজস্ব ডিজাইন সব? হ্যাঁ, দেখুন, একটা প্রধান একটা অংশ আছে যেটা একদম আমাদের নিজস্ব, প্লাস আমরা বিভিন্ন তাঁতিদের থেকে কিছু কিউরেট করি, যেটা আমি বলবো না যে পুরোটাই আমাদের, মানে তাঁতিরা কিছু হয়তো আমাদের জন্য ইউনিক বানালো, কালার বা কিছু প্যাটার্ন, বাট আমি এটা বলবো না যে ওটা একমাত্রই আমাদের কাছে আছে। ওটা আপনি পাবেন, হয়তো এক্স্যাক্ট কালার বা এক্স্যাক্ট একটু প্যাটার্নের ডিফারেন্স হবে, বাট কিছু জিনিস আছে যেটা আমরা একদম নতুন করি, এবং সেটা বিভিন্ন প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়া আমাদেরকে কাভারও করেছেন যে জিনিসগুলো নিয়ে, সেগুলো আমাদের একান্ত নিজস্ব। এবং খুব ছোটো টাইম, আমাদের এই ব্যবসাটার আমার বয়স 1.5 বছর থেকে একটু বেশি, কিন্তু তার মধ্যেও বেশ আমাদের একটা পরিচিতি হয়েছে, এবং এই নিজস্ব কিছু ডিজাইনের জন্য, যেটা ইন্টারেস্টিং ইন আ ওয়ে, কারণ এটার যে কনসেপ্টটা সেটা হচ্ছে আ স্টোরি ইন আ শাড়ি। মানে মানে দেখুন, শাড়ি এখন বেশ একটা ফেমাস একটা অ্যাটায়ারে পরিণত হয়েছে। বেশ কিছু ব্র্যান্ড যারা অনেক ইয়াং
কনজিউমার ক্রিয়েট করেছে, যারা শাড়িটাকে ফ্যাশনেবল করেছে, বিভিন্নভাবে শাড়িটা পরা যায় সেটাকে দেখিয়েছে। এবং তাই জন্য আমরা যেটাকে মানে একটা যে কোনো কনজিউমারিজমে যেটাকে বটম অফ পিরামিড বলি, যে এই সেগমেন্টটাকে আমরা আগে ধরিনি, বাট এই সেগমেন্টে অনেক পোটেনশিয়াল আছে, উইচ ইজ আ ইয়াঙ্গার ক্রাউড, মানে 18 থেকে 25-22 যারা নর্মালি শাড়ি পরতো না, সেই ক্রাউডটা বা এরা যখন শাড়িতে অনেক রেগুলার ওয়ারে ঢুকে গেছে, তো অবভিয়াসলি মার্কেটটা অনেকটা ব্যাপ্তি পেয়েছে। এবং সেই এদেরকে ধরবার জন্য শাড়ির মধ্যে বিভিন্ন রকম নতুনত্ব আসছে। শাড়িটা একদম শুধু কাঞ্জিভরম বেনারসি এটার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, অনেক ধরনের সফট মেটেরিয়ালে শাড়ি আসছে এবং অনেক ধরনের ইন্টারেস্টিং প্রিন্টে শাড়ি আসছে। পপকর্ন, ট্যাক্সি, রিক্সা, এরকম ধরনের বিভিন্ন জিনিসে শাড়ি আসছে, উইচ ইজ কল্ড আ কোয়ার্কি প্রিন্ট। আমরা সেইটার মধ্যে ঢুকিনি আলতার থেকে, আমরা ওই সেম মার্কেটটাকে টার্গেট করেছি কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে, এবং সেই জিনিসটাকে আমরা ছড়িয়ে দিয়েছি 50-60 এই বছরটার মধ্যে, মানে ধরে নিন 20 থেকে 60 এর বছরটার মধ্যে ধরিয়ে দিয়েছি। কী করে আমি বলছি যে আমাদের একটা সেগমেন্ট আছে উইচ ইজ কল্ড কুইল অ্যান্ড ক্যামেরা। কুইল অ্যান্ড ক্যামেরা সেটা কি, যে সত্যজিৎ রায়ের 3টে সিনেমা আর রবীন্দ্রনাথের 4টে গল্প, এটার যে এপিক মোমেন্টস সেগুলো আঁচলে ডেপিক্ট করা আছে। ধরুন অপুর সংসার, গোপীগাইন বাঘাবাইন, এবং আপনার এখানে আমার শেষের কবিতা আছে, এখানে আমার কাবুলিওয়ালা আছে, এখানে আমাদের পোস্টমাস্টার আছে। এই ধরনের যে সিনেমাগুলো যেগুলোকে আমরা জানি মহানগর, যে এই সিনেমাগুলো যে এপিক মোমেন্ট বা এই গল্পগুলোর যে এপিক মোমেন্ট সেইগুলোকে নিয়ে আঁচলে ডিজাইন করা আছে। এবং তাতে কি হচ্ছে, দ্য শাড়ি ইজ বিকামিং আ কনভারসেশন স্টার্টার। হ্যাঁ, যে আমি যদি ওই শাড়িটা পরে কোনো একটা সিনেমা দেখতে যাই বা কোনো একটা ধরুন কারোর সাথে কফি খেতে গেলাম, কিংবা আমি কোনো একটা বুক লঞ্চে গেলাম, কিংবা কোনো আর্ট এক্সিবিশনে গেলাম, কেউ না কেউ জিজ্ঞেস করবা এটা কি, তো দ্যাট স্টার্টস আ কনভারসেশন। সো দেন নট অনলি দ্যাট ইউ আর রেস্ট্রিক্টিং yourself to a design or an apparel, you're also extending that to a kind of a story which is embedded in the saree. আচ্ছা, ব্যক্তি শিল্পা সম্বন্ধে তো জানবো, কিন্তু বাকিগুলো ঠিক কোনটাতে কতখানি সময় দেবো সেটা ডিপেন্ড করছে যে কোনটার আপনি রিটার্ন বেশি পান। এর জন্য হাতে গুনতে হচ্ছে। আপনার শাড়ি ব্র্যান্ড আছে, আপনার বেশ কয়েকটা ক্যাফে আছে কলকাতায়, আপনি ম্যানেজমেন্ট কনসাল্টিং করেন, টিপিক্যালি এইচআর কনসাল্টিং করেন। তো এইগুলোর মধ্যে যদি আপনার বছরের শেষে তো আইটি রিটার্ন জমা দিতে হয়, তো কোনটা থেকে বেশি ইনকাম হয়? অবভিয়াসলি কনসাল্টিং, ইট ইজ স্টিল দ্য ব্রেড অ্যান্ড বাটার। এবং বাকি পুরোটাই আসা একটা প্যাশনে, এবং এটা শুধুই একটা প্যাশনে থেকে যায়নি, এটা একটা বিজনেসেও কনভার্ট হয়েছে। 2019-এ ট্রাইব খোলে এবং তারপর একটা বেড়েছে, আর 2023-এ খোলে আলতা, তো সেই হিসেবে ওগুলো বেড়েছে। বাট আজকের দিনে দাঁড়িয়েও মানে আমার মানে ব্রেড অ্যান্ড বাটার স্টিল রিমেন্স কনসাল্টিং। আচ্ছা, ট্রাইব আছে, আমরা যেখানে বসে আছি পোর ওভারে, এটাও তো যথেষ্ট ভালো একটা জায়গা দেখছি। তো ট্রাইব থাকলে দুটো ট্রাইব আছে, 3টে ট্রাইব আছে। 3টেটা বেহালায়। ও বেহালায় তো আছে। আচ্ছা, 3টে ট্রাইব আছে, তাহলে পোর ওভার কেন? ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ এটা আমার অনেক সময় এই অনেকেই জিজ্ঞেস করেন। আমাদের দাস্তান ব্র্যান্ডটা 2021-এর শেষ থেকে আছে, যেটা জাস্ট দাস্তান ব্র্যান্ডটাও আমার তো অডিয়েন্স তো জানে না, যদি আপনি একটু এক্সপ্লেইন। দাস্তান হচ্ছে আমাদের বিরিয়ানি ব্র্যান্ড, এটা 2021 থেকে আছে। এবং এখানে আমি যদি একটু পিছিয়ে যাই, আমি যদি একটু জাস্ট ব্র্যান্ড পার্সপেক্টিভে বলি, যেহেতু আপনি বললেন অনেকগুলো ব্র্যান্ড। সো ট্রাইব শুরু হয় 2019-এ, প্যান্ডেমিকের 5 মাস আগে। এরপরে তো অবভিয়াসলি প্যান্ডেমিক আমরা কাটালাম। 2021-এ আমরা নভেম্বরে শুরু করি হচ্ছে দাস্তান। তখন একটা ক্লাউড কিচেনের হিসেবে ছিল একটা বিরিয়ানি। আগেন বিরিয়ানিটা আমরা সবাই খেতে ভালোবাসি, এবং কলকাতায় বিরিয়ানি প্রচলন বেশি, এবং জোম্যাটো বলেছে যে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি অর্ডার হয় বিরিয়ানি। তো সেই হিসেবে বিরিয়ানিটা খোলা, বাট ক্লাউড কিচেন। 2021-এর সেই বছরই শেষে সল্টলেক ট্রাইব খোলে, আর 2022-এর জানুয়ারিতে বেহালা ট্রাইব খোলে। এবং তার ঠিক পরেই 2022-এর শেষে খোলে হচ্ছে আপনার কেক ওয়াক বলে আমার একটা কেকের ব্র্যান্ড আছে।
ও ওটাও আছে, আচ্ছা। হ্যাঁ, কেক ওয়াক বলে একটা কেকের ব্র্যান্ড আছে যার আইটেমস আর অনলি অ্যাভেলেবল থ্রু ট্রাই, মানে আলাদা করে অন্য ওটা কোথাও অ্যাভেলেবল নয়, ওটা অ্যাভেলেবল থ্রু ট্রাই। আর তারপরে 2023-এ আমরা দেখেছি দাস্তান অ্যাজ আ ব্র্যান্ড, দাস্তান অ্যাজ আ ব্র্যান্ড, অ্যাজ আ ফুড যথেষ্ট নাম করে, বিভিন্ন ক্লাবে আমরা দিই, তখন আমরা সোল্ড আউট হয়ে যাই, কিন্তু এটা স্টিল ক্লাউড কিচেন। এবং ক্লাউড কিচেনে কী হয়, মানুষের কাছে ঠিক পৌঁছানো যায় না শুধু ক্লাউড কিচেন থাকলে, এবং আপনাকে অনেক কন্টিনিউয়াস বেসিসে অনেক ইনভেস্ট করতে হয় টু লেট ইয়োর সেলফ বি নোন। তো সেই হিসাবে তখন আমরা মনে করি যে তো থামাই এখানে, হ্যাঁ হ্যাঁ হয়তো বা কথা বলতে বলতে মনে হচ্ছে হয়তো বা কয়েকজন ক্লাউড কিচেন কনসেপ্টটা সম্বন্ধে অতখানি অবগত নয়, তো আপনি যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে খুব সুবিধা হতো। সো ক্লাউড কিচেন ব্যাপারটা হচ্ছে আগেও ছিল, মানে প্যান্ডেমিকের আগেও এই কনসেপ্টটা ছিল। ক্লাউড কিচেন মানে হচ্ছে যে আপনার কোনো বিক্রি করার ফ্রন্ট এন্ড নেই, ইউ অনলি হ্যাভ দ্য কিচেন। রেস্টুরেন্ট নেই, কোনো একটা ফ্রন্ট এন্ড যেটাকে বলে কিচেনে, রেস্টুরেন্টে দুটো হয়, একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ডটা যেখানে লোকে বসে খায়, আর ব্যাক এন্ডটা কিচেন। সো এবার ক্লাউড কিচেনগুলোতে কী হয়, বসে খাবার জায়গা নেই। ধরুন তখন কি হয়, আজকে ধরুন আপনি একটা খুব ভালো জিনিস খুব ভালো রাঁধতে পারেন, আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইত্যাদির মধ্যে এটা আপনার প্রয়োজন, তারা আপনাকে বললো এটা তো আপনি ইউ ক্যান ব্রিং ইট টু দ্য মার্কেট, আরও লোক খেতে পারবে এত সুন্দর খাবার। তো আপনি কি করলেন, আপনি একটা ক্লাউড কিচেন খুললেন। আগে একটু সহজ ছিল, এখন অনেক নিয়মকানুন এসে গেছে এবং তার জন্য আপনাকে অনেক রকম লাইসেন্স নিতে হবে, এমনি আপনি ক্লাউড কিচেন খুলতে পারবেন না। সো ইউ ওপেন ইয়োর কিচেন, অ্যান্ড সেটা মানুষ পাবে শুধুমাত্র ডেলিভারি অ্যাপের মাধ্যমে। সেটা আপনাদের যে প্রচলিত ডেলিভারি অ্যাপ সেটাও হতে পারে, কিংবা হতে পারে হচ্ছে যে আপনি নিজস্ব কোনো একটা ডেলিভারির ব্যবস্থা করলেন, তো সেখানে আপনাকে অ্যাপের মাধ্যমে ওই খাবারটা পাবে। তো দ্যাট ইজ কল্ড আ ক্লাউড কিচেন, which is not a physical presence of a restaurant, it is available in the cloud. আচ্ছা, হ্যাঁ, আপনি বলছিলেন যে ক্লাউড কিচেনটা খুললেন, আপনার দাস্তান ব্র্যান্ডটা ভালো চলছিল। হ্যাঁ, তো মানে চলছিল, মানে আমরা রেকগনিশন পাচ্ছিলাম অ্যাজ আ প্রোডাক্ট। ফুড বিজনেসের ব্যাপারটা হচ্ছে যে যত আপনার রিপিট কাস্টমার আসবে তত আপনি জানবেন যে ইট ইজ ওয়ার্কিং ফাইন। তো আমাদের দাস্তানটা সব ভালো চলছিল, তখন আমরা বললাম যে ওইরকমভাবে তো ঠিক ব্যাপারটা দাঁড়াচ্ছে না। দাস্তান কি মানে ক্যালকাটা স্টাইল বিরিয়ানি, না কাচ্চি, না হায়দ্রাবাদি? না, ক্যালকাটা স্টাইল বিরিয়ানি, হায়দ্রাবাদি একেবারেই নয়, বাট স্টিল আমাদের একটা নিজস্ব স্টাইল আছে। মানে প্রত্যেকটা রেস্টুরেন্টে হ্যাঁ আলু আছে। আচ্ছা। সেই হিসেবে যদি আপনার প্রশ্ন থাকে যে বিরিয়ানিতে আলু আছে কিনা, হ্যাঁ বিরিয়ানিতে আলু আছে। তো তবে দাস্তান না, আমরা একটা রেস্টুরেন্টের জায়গা খুঁজছিলাম, তো তখন আমরা এই জায়গাটা পাই। তো এবং এখানে আমরা দেখলাম নিচেও একটা স্পেস আছে এবং ওপরের স্পেস আছে। তারপরে তো এটার অনুযায়ী আমরা তখন ভাবলাম নিচটাকে আমরা একটা ক্যাফে করতে পারি, কারণ মানে পুরো বিল্ডিংটাই বিরিয়ানির মতন অত স্ট্রং আমাদের ব্র্যান্ড নয়, আমাদের স্টিল ইয়াং ব্র্যান্ড। তো সেই জন্য আমাদের উপরে ফার্স্ট ফ্লোরটায় আমাদের বিরিয়ানিটা আছে, দাস্তান আছে, আর গ্রাউন্ড ফ্লোরে পোর ওভার আছে। এবার নাও গোয়িং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন দ্যাট ওয়াই নট ট্রাইব হিয়ার। এখানে আমাদের যেটা সবসময় ছিল যে আমরা একটা 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আবার একটা ট্রাইব আনবো না, বিকজ তাহলে কী হবে, উই উইল বি ক্যানাবলাইজিং আওয়ারসেলস। তো আর আমাদের ট্রাইবটা নট জাস্ট আ ক্যাফে, আপনি গেছেন সুতরাং আপনি জানবেন যে এটা উই টক অ্যাবাউট অ্যান এক্সপিরিয়েন্স, মানে এখানে বই আছে, গান হয়, আঁকা এক্সিবিশনের জায়গা আছে। তো এই যে স্পেসটা, সেই স্পেসটার মধ্যে সেটা সম্ভব ছিল না। ইট ইজ উইদিন দ্য 3 কিলোমিটার রেডিয়াস অফ ট্রাইব, সো উইচ মানে ভায়োলেটস আর ওভারঅল প্ল্যান। সেই জন্য আমরা ভাবলাম যে আমরা পোর ওভার নামে একটা খুলি, উইচ উইল বি আ ক্যাফে, অ্যান্ড উই হ্যাভ সার্টেন প্ল্যান্স টু ওপেন আদার কিওস্ক মডেল থ্রু দিস। সেই জন্যই আমরা পোর ওভার ব্র্যান্ডটাকে চালু করি। আচ্ছা, যদিও সেলস স্টকের মতন মনে হবে, কিন্তু আপনি তো করছেন না, আমি আপনাকে জিজ্ঞাসা করছি। তো অডিয়েন্স, আপনি সেলস স্টক ভাবলে আমাদের কিছু করার নেই। আমি না বোঝাতে পারবো না এই পোর ওভারটা কোথায়, কারণ গুগল ম্যাপ দিয়েছি, চলে এসেছি। হ্যাঁ, আপনি যদি একটু বুঝিয়ে দেন যাতে যারা আসতে চায় তারা আসতে পারে। নিশ্চয়ই। পোর ওভার হচ্ছে এক্স্যাক্টলি পাঠভবন সিনিয়র স্কুলের ডায়াগোনালি অপোজিটে, 21শে পল্লী ক্লাব তার পাশে, যথেষ্ট একটা পুরনো ক্লাব, সুতরাং চেনা জায়গা। এটা উল্টো দিক দিয়ে এসেছি, ওই বন্ডেল রোডের দিক দিয়ে এসেছি বলে আমি এই দিকটা খেয়াল করতে পারি। বেসিক্যালি হচ্ছে সাউথ পয়েন্ট সিনিয়র পাঠভবন সিনিয়র স্কুলের উল্টো দিকে। আচ্ছা, সো কামিং ব্যাক টু হোয়াট ইউ ডু,
যেহেতু বেশি ইনকাম কনসাল্টিং এ, সেহেতু সেইখানে যাই। হ্যাঁ, তো আপনারা শুধু প্লেসমেন্ট কনসাল্টিং করেন নাকি অন্য কনসাল্টিংও করেন? প্লেসমেন্ট কনসাল্টিং একদমই করি না, আচ্ছা। ইট ইজ আ ম্যানেজমেন্ট কনসাল্টিং। ম্যানেজমেন্ট আচ্ছা। কনসাল্টিংয়ের ব্যাপারটা হলো মানে আমরা কোনো একটা প্রবলেমকে রিজলভ করি, একটা অর্গানাইজেশনে কোনো যদি প্রবলেম থাকে রিজলভ করি। অপারেশনাল না, এইচআর রিলেটেড, এইচআর। এইচআর প্রসেস অ্যান্ড এইচআর স্ট্র্যাটেজি। ধরুন আমি যদি একটা এক্সাম্পল বলি, তিনটে যদি ছোটো ছোটো এক্সাম্পল বলি। এক নম্বর হচ্ছে ধরুন কেউ একটা নতুন কোম্পানি খুললো, একটা স্টার্ট আপ। তো তার তো কী লাগবে, তার একটা প্রোডাক্ট আছে, তার একটা মার্কেটিং লাগবে। সো প্রোডাক্ট মার্কেট হয়ে গেল, তার একটা ইম্পর্ট্যান্ট এলিমেন্ট হচ্ছে পিপল, তাই দিয়ে তো কোম্পানিটা চলে। তো সেই ক্ষেত্রে সে কীভাবে সেই লোকগুলোকে নিযুক্ত হয়ে গেল, তারপরে সেই লোকগুলোকে তারা কীরমভাবে ম্যানেজ করবে, কীভাবে এনশিওর করবে যে এক্সের যে কাজ করার কথা, এক্সের ফার্স্ট অফ অল কী কাজ করার কথা, নাম্বার 2 হচ্ছে কীভাবে করার কথা এবং সে ভালোভাবে করতে পারছে কি না, আর 4 নম্বর হচ্ছে সে এনগেজড কিনা, সে কন্ট্রিবিউট করছে কিনা অর্গানাইজেশনে, এবং অ্যাজ আ রেজাল্ট অর্গানাইজেশনও গ্রো করছে, সেও গ্রো করছে। এই পুরো জিনিসটা করার জন্য তার এই পুরো প্রসেস আফটার রিক্রুটমেন্ট, যে পুরো প্রসেস, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, ট্যালেন্ট ডেভেলপমেন্ট, ট্যালেন্ট রিটেনশন অ্যান্ড ট্যালেন্ট গ্রোথ, এই পুরো প্রসেস সাইকেলটা আমরা তাদের একজন কেউ এইচআর দরকার যেখানে তারা কনসাল্ট করবে। সো পিওরলি স্ট্র্যাটেজিক এইচআর। আর এখানে কি হয় যে তার নিজস্ব কোনো একজন এইচআর এমপ্লয়ি থাকতে পারে, সে তখন আমাদের মতন কনসাল্টিং কোম্পানির সঙ্গে তারা অ্যাসোসিয়েট হয় এবং সেখানে তাদের ইট ক্যান হ্যাপেন ফ্রম বিটুইন 10 to 100, 150 নাম্বার অফ পিপল। স্টার্ট আপের ক্ষেত্রে এটা হয়ে গেল স্টার্ট আপ। ধরুন একটা কোম্পানি আছে, সে ভালোই চলছে, করতে করতে তার হয়তো দ্যাট কোম্পানি ইজ ফাউন্ডেড বাই সামবডি, তার একটা জায়গায় অবধি সে নিয়ে গেছে, 1000 crores কাছাকাছি নিয়ে গেছে এবং 1000 অব্দি ক্রোজও চলে গেছে। তারপরের তার জায়গায় গেলে দ্যাট পার্টিকুলার কোম্পানি উইল নিড সাম প্রফেশনাল হেল্প টু ডু দ্য সিমিলার টাইপ অফ থিংস। যে এতদিন পর্যন্ত আমার যা লোক সংখ্যা ছিল আমি সবাইকে চিনতাম, তারা কে কীরকম ভালো মন্দ কাজ করে কি না করে আমি পুরোটাই জানতাম। বিয়ন্ড দ্য পয়েন্ট, ইট গোজ বিয়ন্ড মাই পারভিউ, যে আমি ইন্ডিভিজুয়ালি জানি যে কে কী করছে এবং কতটা কন্ট্রিবিউট করছে এবং কালেকটিভলি আমরা অর্গানাইজেশন অবজেক্টিভটা তারা মিট করতে পারছে কিনা, এই পুরো জায়গাটাকে আমরা কনসাল্টিংয়ে মানে এগুলোতে হেল্প করি। একটা প্রশ্ন খুব জাগছে, হ্যাঁ, ভাবছি এখন করব, কারণ আপনি তো এটার জন্য পয়সা নেন, তো তাও জেনেই আমার অফিসে না আমি কোনো কাজ করতে পারি না, কারণ যখনই কাজ করতে বসি আমার টিম এসে, স্যার এটা কি করব, ওটা কি করব, আপনি বলে দিন এটা কই। আজকে ইনফ্যাক্ট আপনার রিলিজ ফর্মটা সই করার সময় এসে বললো যে নামটা কি স্যার। হ্যাঁ, তখন আমি কিন্তু মেন্টালি একটু রেডি হতে হয়তো কোয়েশ্চেন নিয়ে, তখন আমি সেটা নিয়ে বসেছি, তো এসে ডিস্টার্ব করছে। এইটাকে অ্যাভয়েড করা যায় কিভাবে? কারণ না হলে তো আমি যদি নিজেকে অ্যালুফ না করতে পারি তাহলে তো আমি স্ট্র্যাটেজি নিয়ে কিছু ভাবতেই পারি না। চুপ করে বসে আছি মানেই ভাবে যে ফাঁকা আছি, ডিস্টার্ব করতে হবে গিয়ে। অ্যান্ড ওপেন ডোর পলিসি আমি বন্ধ করতে চাই না, কারণ আমি ওই টিপিক্যাল বসিজমের একটু বিরুদ্ধে, কারণ অনেক বছর এটা সহ্য করে এসেছি। তো একটা বিনা পয়সায় আপনার থেকে একটু অ্যাডভাইস নিই। হ্যাঁ, আমি যেহেতু এটা আমাদের কনভারসেশনটা খুব ক্যান্ডিড টক হওয়ার কথা, সো আই উইল বিকাম ক্যান্ডিড অ্যান্ড সে দিস ইজ দ্যাট, যে আমরা একটা ম্যানেজমেন্টের কথা বলি, আমার খুব ফেভারিট পয়েন্ট সেটা হচ্ছে যে দ্য বটল নেক ইজ অলওয়েজ এট দ্য নেক অফ দ্য বটল। তো আমরা যদি মনে করি যে কিছু আমরা করতে চাই, তো সেটা উই হ্যাভ টু স্টার্ট উইথ আস। মানে আমরা ম্যানেজমেন্টের একটা কথা আছে, দ্য মোস্ট কন্ট্রোল I have, if I have on anything, is on myself, nobody else, তাই তো? তো এই জিনিসগুলো কেন হয়, মানে নর্মালি কেন হয়, কেন আপনার অর্গানাইজেশনে হয় সেটা আমি বলতে পারবো না, বাট আই উইল গিভ ইউ কাপল অফ রিজনস যে কেন হয়। এক নম্বর হয় যে when people are not very clear about their job, এক্স্যাক্ট জব ডিসক্রিপশন যখন তাদের কাছে ক্লিয়ার না, 1. নাম্বার 2 হয় যখন হয়তো সেটা মোটামুটি জানে, সেকেন্ডটা হয় যে কিভাবে ওটাকে এক্সিকিউট করবো সেটা জানে না, which is a job knowledge. One is what I need to do, one is how I need to do. That is the second thing, is the job knowledge. And third হচ্ছে যে আমি জানি না যে কোন জিনিসগুলো আমি এক্স্যাক্টলি করলে আমার গোলটা, এই জবের যে গোলটা সেটা পূরণ হবে। ইজ ইট
দ্য টার্নারাউন্ড টাইম, মানে কোনো একটা কাজের তো টার্নারাউন্ড টাইম, ইজ ইট আ টার্নারাউন্ড টাইম? এবার ধরুন আপনি মার্কেটিংয়ের, মানে ইউ আর ফ্রম আ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড দিস থিং, সো ইউ সেড দ্যাট ইউ ফ্রম দ্যাট। না, আমি বেসিক্যালি আই ডু কমিউনিকেশন, আই ডোন্ট ডু Communications, okay, মার্কেটিং, মানে okay. আই কন্টেন্ট মার্কেটিং এর জন্য বানাই, বাট আই ডোন্ট ডু ডিজিটাল মার্কেটিং ওকে, অ্যাজ সাচ। বাট স্টিল আই উইল গিভ দ্যাট এক্সাম্পল, সে দ্যাট আজকের দিনে আমরা কি বলি, আপনি যেটা আমাদের একটু আগে আলোচনা হচ্ছিল যে আ সাকসেস অফ আ কন্টেন্ট ইজ সিন বাই দ্য নাম্বার অফ শেয়ার্স, তাই তো? সো ইফ দ্যাট ইজ আ টার্গেট, রাইট, মাই গোল ইজ টু হোয়াট, ইনক্রিজ শেয়ার, অর দ্যাট ইজ হাউ আই নো দ্যাট আই হ্যাভ অ্যাচিভড মাই গোল। তো সেই হিসাবে যদি প্রত্যেকটি এমপ্লয়ি জানে যে আমি এক্স্যাক্টলি কী কী করলে ইন আ ভেরি মেজারেবল টার্মস, যদি সে বুঝতে পারে যে আমার কাজটা তাহলে কমপ্লিট হলো। আজকে ধরুন আমি যদি ফুডের ক্ষেত্রে আসি, হোয়াট ইজ আ ভেরি ইজি, ওয়ান ইজ দ্যাট খেয়ে লোকে বলবে ভালো, তো দ্যাট মিনস কোয়ালিটি। সো দ্য কোয়ান্টিটি শুড বি সাফিসিয়েন্ট, যে একজনের জন্য খেয়ে পেটটা ভরে যায়। So that is the second part, which is very measurable, which is the quantity. And the third part is that with the এই দুটো হয়ে গেল কিচেনের দায়িত্ব। সেকেন্ড হয়ে যাবে সার্ভিসের, কতক্ষণই আপনাকে খাবারটা দিল, which is the turnaround time, and also did they have a good connection with you, so are you a satisfied customer? এটা সব কিছু হওয়া সত্ত্বেও যদি আপনার এক্সপিরিয়েন্স উইথ দ্য সার্ভিস টিম ইজ নট গুড, তাহলেও আপনি হয়তো ফেরত আসবেন না, তার মানে দ্য কাস্টমার এক্সপিরিয়েন্স। সো এই চারটে আর মেজারেবল টার্মস। তো এই রকম যদি আমরা আমাদের স্টাফেদের ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইজিলি ডিফাইন্ড হয়, যে এইটা মানে যে আমার অনেক সময় কি হয়, এই ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে বসের কাছে বারবার যাওয়া, ভিজিবিলিটিটা, দ্যাট ইনক্রিজড ভিজিবিলিটি, যেটা আমরা স্কুল মেন্টালিটিতে ছিল, যে টিচারের কাছে বারবার ক্লাসের পরেও যাওয়ার পরে মানে হচ্ছে যে টিচার মনে রাখছে। সো দ্যাট ইজ নট মাই মেজার অফ সাকসেস। ইফ ইট ইজ মেড ক্লিয়ার টু আ গ্রেট এক্সটেন্ট, তাহলে এটা হবে। বাট অনেক সময় আমি বললাম যে ওয়াই ডিড আই সে দ্যাট দ্য বটলনেক ইজ দ্য নেক অফ দ্য বটল, অনেক সময় বসেরাও ছাড়ে না, আমার আচ্ছা সব করে নিও আমাকে দেখিয়ে দিও, এটা করে নিও আমাকে দেখিয়ে দিও, এই জিনিসগুলো অনেক সময় অনেক বসেদের আছে বলেও দিস ইজ সামটাইমস আ সিমটম। এবার বলি, একটা ডিসক্লেমার দিই, ইউ আর টকিং টু সামওয়ান হু হ্যাজ অল থ্রু আউট অ্যান্ড হিজ প্রফেশনাল লাইফ হ্যাজ সেড দ্যাট এইচআর কোনো কাজ করে না, সব কাজ আমাদেরই করতে হয়। আমি আমি Correct. আমি এটা মানে লোকানোরও চেষ্টা হ্যাঁ, করছি। HR is a short form of hardly required sometimes. তো আর দ্বিতীয় হচ্ছে, আমার একটা অ্যাম্বিশন আছে যে আমরা সবাই হয়তো দেখেছি একটা ইন্টারভিউ, খুব বড় লোক, তার নাম নিচ্ছি না, আমাদের এক বড় লিডার, তিনি ইন্টারভিউ দিতে দিতে কিছু টাফ কোয়েশ্চেন্সের মাইকটা খুলে রেখে উনি উঠে যান, প্রথমে এক গ্লাস জল চান, তারপর উঠে যান। অনেক দিন আগেকার, 10 বছর বেশি হয়ে গেছে। করণ ধাপার ছিলেন এইদিকে, ইন্টারভিউ নিচ্ছিলেন। তো এটাও আমার অ্যাম্বিশন আছে যে আমার কোনো একটা পডকাস্টে কেউ এরকম দোস্তি বানিয়ে আমারা বলে খুলে রেখে চলে যাবে, আমি তাকে এত উত্তক্ত করব। হ্যাঁ, তো আপনি এমন একটা জায়গায় পৌঁছেছেন যেই জায়গাটাতে আমার প্রশ্নগুলো আসছে। আপনারা বলেন মাইক্রো ম্যানেজমেন্ট বাদ দিতে, যেটা আপনার কথায় হলো যে ছেড়ে দাও। আমি একটা ছোট্ট ব্যবসাদার, আমি খুব ভুলও করতে দিতে পারবো না, কারণ আমার বিরাট লোকসান হয়ে যাবে। পকেট থেকে পয়সা দিই তো, আমি তো মানে আইপিও করে তো জনগণের পয়সা লোটাচ্ছি না, তো আমাকে একটা মনিটর করতেই হবে। দ্য ডিফারেন্স বিটুইন করে আমাকে দেখাও আর আমাকে দেখিয়ে করো ইজ হিউজ। সেকেন্ড হচ্ছে, যেটা আপনার থ্রু দিয়ে আমার এদেরকে শোনাচ্ছি আসলে, সেকেন্ড হচ্ছে, আমাদের সময় গুগল ছিল না, আমাদেরকেও অনেক অজানা জিনিস করতে বলতো আমাদের বসেরা। উই ইউজ টু ফাইট। আমরা বসের কাছে যাওয়াটাকে লজ্জার মনে করতাম, যে বস বলবে এটাও পারছো না, মানে একটা গ্লানি আসতো। এই গ্লানিটা এখনকার জেনারেশনে সিমস টু বি মিসিং। জানি না সেটা গর্বের সাথে বলতে পারে, যখন গুগল, এআই, হ্যান ত্যান অনেকগুলো টুলস তাদের ডিসপোজালে আছে, তারা ইউজই করবে না। ইজিয়েস্ট ওয়ে আউট গিয়ে জিজ্ঞাসা করো, কারণ গ্লানিটা কেটে গেছে। মোটিভেশনাল যে যে অ্যাক্টিভিটি আমরা নিই, সেইগুলো এত রিলসে ওই সেম মোটিভেশনের কথা বলা হয়েছে যে এ আর কি। সো অল দিস থিংস, এত রিলস হচ্ছে যেখানে বলছে যে এটাই করো,
এবং কলকাতার একটা সবচেয়ে বড় যে ঝামেলা, আপনি জানি না ফেস করেছেন কিনা, পিপল কুইট উইথাউট গিভিং নোটিস। কালকে থেকে ইচ্ছা করলেও এলাম না। আমি যখন ইউএসএতে থাকতাম তখন একটা মানে ওয়ার্ক অ্যাট উইল যে কনসেপ্টটা ছিল, এটা কলকাতায় এসে গেছে। কারণ কলকাতায় চাকরিটা ছাড়লে ইটস অলওয়েজ দ্য কোম্পানিজ ফল্ট। এরাই কিন্তু যখন ব্যাঙ্গালোর যাচ্ছে, সেইখানে চাকরি ছেড়ে যখন ফেরত আসছে, তখন কিন্তু বলছে আরে এতজন ব্যাঙ্গালোরে সার্ভাইভ করতে পারলো, তুই পারলি না। সো ইট বিকামস আ পার্সোনাল ফেলিয়ার কাইন্ড অফ আ থিং। তো ওইখানে লড়ছে, কলকাতায় লড়ছে না। এই জিনিসটা কি আপনি ফেস করেন? আমি একটু পিছিয়ে যাব। দেখুন, আমরা যেহেতু দু ধরনের কোম্পানি চালাই, ওয়ান ইজ অনলি উইথ MBAs অ্যান্ড প্রফেশনালস এন্ড এক ডিফারেন্ট সেট আপ। যখন F&Bতে চালাই, বিকজ F&Bর ডিফারেন্ট সেট অফ পিপল। সুতরাং এই যে একদিনের নোটিসে চাকরি ছাড়া, সেটা আপনি সবচেয়ে বড় হোটেল থেকেও শুরু করে আমাদের এখানে সব জায়গায় ওটা আছে। অ্যান্ড সি দ্য হোল আইডিয়া, হোল কনসেপ্ট অফ অন্টারপ্রেনার কি? অন্টারপ্রেনার ইজ কুইক থিঙ্কিং অন দ্য স্পট অ্যান্ড ডিসিশন মেকিং। মানে আমি রিসোর্সেসে যাচ্ছি না, ফাইন্যান্সিয়াল আদার রিসোর্সেসে যাচ্ছি না, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। সো অ্যাজ অ্যান অন্টারপ্রেনার উই হ্যাভ রিয়েলাইজড দ্যাট। হ্যাঁ, এবং এরকম যখন হয়েছে, আমাদের অনেক সময় হয়েছে যে কিছু রিসোর্সেস আছে, তো হয়তো আসবো না। আমি বলছি আমার কোনো অসুবিধা নেই, আমরা 2 দিন বন্ধ করে দেবো অ্যান্ড উই উইল তারপরে দেখবো। বাট আই এম নট গোয়িং টু বো ডাউন টু যে টু দ্য সার্কামস্টেন্স। সো এটা আমার থিওরি, এবং আমি দেখেছি যে এইরকম জায়গাতে কি হয়, মানে যদি ইফ দিস মেসেজ গোজ অন টু দ্য টিম, যে তখন ওরমভাবে একটা আসে। আমাদের এরকম মানে MBA একজন ছিল, মানে যে আমার সাথে টিমে ছিল, সে জীবনে কখনো একটা বই পড়েনি, কিন্তু MBA, হ্যাঁ, একটা কোনো গল্পের বই পড়েনি। মানে এতটাই আমরা অবাক হয়েছি যে কোনো গল্পের বই পড়েনি, ফেলুদাও পর্যন্ত পড়েনি। হ্যাঁ, তো সুতরাং আস্তে আস্তে ওভার আ পিরিয়ড অফ টাইম, হ্যাভ আ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ 28 years, ওভার আ পিরিয়ড অফ টাইম আমি আর কিছুতে সারপ্রাইজড হই না। হ্যাঁ, এখন আমি ওই জিনিসটা হচ্ছে খুব বেসিকে হয়ে গেছে, কে কেন ছেড়েছে। এবং ধরুন আপনি যেটা বললেন যে ইন্টারভিউ দিতে এসছে, যখন ইন্টারভিউ দিতে আসে সবসময় ওই কোম্পানি দোষ দেয়। আলাম দেখো, আমরা বলি যে দেখো এগুলো আমরা জানি, মানে স্পেশালি আমি F&Bর কথা বলছি, এটাতে বেশি ইন্টারভিউ হয়, কারণ ওই মানে অ্যাট্রিশন ইজ ভেরি হাই ইন দিস ফিল্ড, ভীষণই হাই। তো আর ওই কাল থেকে আর আসছি না ব্যাপারটা, আজ থেকে আর আসছি না, এরকম ব্যাপারটা হয় ফোন করলে। তো আমরা ক্লিয়ার, আর ওখান থেকে প্রচুর প্রবলেম। তো ভালো, ফোনই তুলবে না, না ফোনই তোলে না, তা থেকে বুঝতে পারি ওই 15% would not pick up the call, তাই। কিন্তু তার মধ্যে মানে সি আই এম আ ভেরি অপটিমিস্টিক পার্সন বাই নেচার। আই সি আ lot of goodness around, in the sense that আমার এখনও অনেক স্টাফ আছে যারা ডে 1 থেকে আছে। আই সি আ lot of empathy around, and I think মানে people like us who are not from the industry, তারা আমরা যে করে খাচ্ছি যেটাকে বলে বাংলায়, সেটা is because there is a force which is also working with you. হ্যাঁ, সবাই সেম হবে না, সেটা আপনি ওই জন্য বললাম MBA থেকে শুরু করে একদম মানে যে ক্লাস 8 পাস, সেরকমের মধ্যে দেখেছি সিমিলার ট্রেড, সিমিলার মাইন্ডসেট। আর আপনি যে জেনারেশনের কথাটা বললেন, যে সি দিস ইজ আ জেনারেশন অফ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। হ্যাঁ, আই হ্যাভ টু, আমার মনে হয় আমি যে এজ ব্র্যাকেট বা এজ গ্রুপে পড়ি, মানে আই থিঙ্ক ইউ আর অলসো ইন দ্য সিমিলার এজ ব্র্যাকেট, এজ গ্রুপ অর ব্যান্ড। আমাদের we have learned the most. We have seen typewriter, from typewriter to everything happening in a piece of mobile. Okay, সেটা we have seen that journey and we have been conquering that journey. It's not that যে আমার মাও দেখছেন ফোনে করছেন, আমার মাও ফেসবুক করছেন, she's 85. তো I'm not talking about that. That's a leisure. I'm saying that conquering it. It's my মানে tool right now. So I think we have to, আমার policy is very simple. In this game I have to be ahead. আমাকে যদি তার জন্য ChatGPT পড়ে ওদেরকে বুঝতে হয় যে হাউ টু, যেটা প্রম্পট যেটা পারে কি পারে না। আর আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, এবং আমি সেটা সবসময় বলি, যে if I see in a person they're constantly coming to me with a problem, my statement, there are 2 statements I always give. If you're constantly coming to me, it can come to me once or twice with a problem, but if you're coming to me constantly with a problem with no solution, then you're the problem, one. And number 2, if I am doing your job, মানে যে কাজটা তোমার করার কথা, যেটা কনস্ট্যান্টলি আমায় করতে হয়, দেন প্লিজ
একটা পোর্শন অফ ইয়োর স্যালারি, নেম ইট ফর মি। তো দিস ইজ মাই স্ট্যান্ডার্ড রেসপন্স টু সাচ থিংস। এবং আই হ্যাভ হ্যাড আ টিম, মানে আমি যখন HR-এ হেড অফ HR ছিলাম, একটা টিম, আই এম ভেরি প্রাউড অফ সেইং দ্যাট, 17 মেম্বার টিম আই হ্যাড, অ্যান্ড আজকের দিনে দাঁড়িয়ে দে আর মোস্টলি HR হেডস অফ ভেরিয়াস অর্গানাইজেশনস। লেট মি গিভ ইউ অ্যান অ্যানেকডোট। এই পরশু হয়েছে, কিছু ট্যাক্স ক্যালকুলেশন স্যালারিতে ভুল হয়েছিল আগের মাসে, তো সেই ডিডাক্ট করা হয়নি, তো এই মাসে সেটা ডাবল ডিডাক্ট করা হচ্ছে টু ব্রিং ইট ব্যাক টু ট্র্যাক। তো আমি একজনকে ডেকে বললাম যে তোমার স্যালারি থেকে এত টাকা কিন্তু এবার ডিডাক্ট করা হয়েছে। একটু দুঃখ পেয়ে বললো কেন? না, সে বললো ঠিক আছে। আমি কেন বলো তো? তো সে বললো কাজে এত ভুল করেছি মনে হয় কেটে দিয়েছি। তার মানে যেটা, তো সেটা কোনোদিনই আমার এইখানে কোনোদিনই হবে না, সে লোকে থাকবে কি থাকবে না সেটা অন্য প্রশ্ন। তাই বলে কাজের ভুলের জন্য স্যালারি কাটার কোনো প্রশ্নই উঠছে না, সেটা সেও জানে। কিন্তু আমার যেটা লাগলো যে সে কিন্তু জানে কি কি ভুল করেছে এবং তার জন্য আমার ক্ষতি হয়েছে, আমি পয়সা কেটে দিতে পারি। আমার কাছে এইটুকু জানা থাকলেই মনে হয় যথেষ্ট যে পরের বার হয়তো করবে না। কারেক্ট। পরের বারেও করলে মানে দ্যাট পারসন ডাজন্ট কেয়ার, মানে সে তাহলে পরের বার তাহলে আর পরে আর সুযোগ না দেওয়াই বেটার। কারণ তার রিয়েলাইজেশনটা আছে যে আমি আমার ভুলের জন্য কোম্পানির লস হয়েছে, এটুকুই করা যেতে পারে। কামিং ব্যাক টু HR এর অন্য পার্ট, আমি দেখলাম আপনি NLP নিয়ে পড়াশোনা করেছেন। হ্যাঁ, NLP, হ্যাঁ, কাইন্ড অফ। NLP না, আই উডন্ট ডেলভ মাচ ইনটু ইট, কারণ আমার কাছে NLP মানে ওই মেন্টালিস্ট বলে একটা সিরিয়াল দেখেছিলাম ওইটুকুই শুধু। হ্যাঁ, তারপর শুনছি আজকাল NLP খুব পপুলার হয়ে গেছে, যে এবং ভয় লাগে। মেন্টালিস্ট দেখে তো মনে হচ্ছিল এই যে আমি বসে আছি, আপনি দেখে আমার মধ্যে পুরো বুঝে যাচ্ছেন আমি কে, হ্যাঁ, মাথায় কি ঘুরছে। একজন অলরেডি উনি নিজেকে ম্যাজিশিয়ান বলেন, গিয়ে ঘুরে বেড়াচ্ছেন লোকে কি ভাবছে সেটা বলতে বলতে। তো এত লোক NLP শিখছে, এরপরে কি আর আমরা মানে কারোর সাথে দেখা করতে পারবো? এমনিতেই লোকের সাথে দেখা করে না ফেস টু ফেস, শুধু ডিজিটাল মিডিয়াতে করছে। কিন্তু আপনাদের মতন লোক যদি আমাদেরকে পুরো পড়ে ফেলেন তাহলে তো খুব আতঙ্কের বিষয়। আমার মনে হয় তো কমিউনিকেশন বেসিক মানেটাই হচ্ছে যে মেসেজ রিসিভড, সেন্ট ইজ ইকুয়াল টু মেসেজ রিসিভড, তাই না? অ্যান্ড অফকোর্স গেটিং আ ফিডব্যাক। তো সেটা যদি বেশি লোক জানে, বেশি লোক পড়ে, এবং এই যে ধরুন আপনিও জানলেন NLP, আমিও জানলাম NLP, এবং আমরা এই কথার মানে এই যে ফিজিক্যাল কনভারসেশন যেটা হচ্ছে তার বাইরেও, মানে এই যে আমরা বুঝতে পারছি উইথ ইয়োর বাকি আদার লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে যে আমরা যে বাকি যদি কানেক্টটা করতে পারি, সেটাই তো আলটিমেট গোল কমিউনিকেশনে, যে আমি কি বলতে চাইছি সেই লোকটা সেটা বুঝতে পারছে, এবং সেই লোকটা কি বলতে চাইছে আমি সেটা বুঝতে পারছি। তো যত লোক পড়বে, মানে পড়ে আজ পর্যন্ত মনে হয় না কারোর কোনো ক্ষতি হয়েছে, সো যত লোক পড়বে ভালোই হবে। তো একটু যদি আমার দর্শকদের বলে দেন NLP জিনিসটা কি? আমি একটু মানে ভারী করব না। সো দিস ইজ NLPর অর্থটা হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। তো খুব সহজ ভাষায় একটা জিনিস বলি, অনেক সময় মনে হয় যে ধরুন একটা লাইনে বা কোথাও আমরা দাঁড়িয়ে আছি, আই এম ওয়াচিং সামবডি, মানে একটা কাউকে দেখছি মানে কিছু একটা পেছন থেকে দেখছি হয়তো। সেই সময় দেখবেন যে সেই লোকটা যখন মানে হয়তো ঘুরে দাঁড়িয়ে বা কোনো একটা কানেক্ট এস্টাবলিশ হলো, তো দ্যাট ইজ অলসো আ অ্যাসপেক্ট অফ নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। এবং এটা কিভাবে এই জিনিসটা হয় সেটা জানতে গেলে আরও অনেক ডিটেল আলোচনায় যেতে হবে। বাট দ্যাট ইটসেলফ সার্টেন থিংস হ্যাড হ্যাপেন, যেগুলো আমরা বলি না এটা তো হট করে হয়ে গেল, ওটা হট করে হয় না। সো দিজ আর দ্য লিঙ্গুইস্টিক programming or the neuro-linguistic aspect of the whole connection that gets established over there. তো খুব সহজভাবে যদি বলি, প্রোগ্রামিং শব্দটাতে ভয় লাগে আর কি, না, বিকজ ইটস নিউরোলজিক্যাল, সেই হিসাবে ওটাকে প্রোগ্রামিং বলা হয়। সো সেই হিসাবে, বাট প্রোগ্রামিং ইজ নট ম্যানিপুলেশনের ব্যাপারটা চলে না, আসে। ম্যানিপুলেশন নয়, মানে তো এরকমও তো আছে যে
অনেক ধরনের জিনিস আছে যে ধরুন আপনি ইটস বেসিক্যালি ইটস আ নিউরোসায়েন্স, ইটস আ অ্যাসপেক্ট অফ নিউরোসায়েন্স। এটা ম্যানিপুলেশন কোনো জিনিসেরই যদি ভালো হয় তার তো একটা খারাপ দিক থাকবে। তো ম্যানিপুলেশন কথাটা ম্যানিউভারিং অ্যান্ড ম্যানিপুলেশন বোথ ক্যান বি ট্রিটেড বোথ পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি। আচ্ছা, কয়েকটা কথা বলি। হ্যাঁ, এটা এনএলপি হোক, এইচআর হোক, ইউ অ্যাজ অ্যান অন্ত্রপ্রেনার হোক, আমি কোনো বাকেটে ফেলছি না। কয়েকটা জিনিস আজকাল খুব বেশি চলছে, এবং কয়েকটা কথা আমি রিসেন্টলি শুনেছি উইচ অ্যাকচুয়ালি কট মাই অ্যাটেনশন। একটা, আমি সেইগুলো লাইনগুলো লিখে এনেছি যেগুলো আপনার ফিডব্যাক আমি চাইছি তার উপরে। একজন বলেছিলেন, ওভার থিঙ্কিং ইজ দ্য আর্ট অফ ক্রিয়েটিং প্রবলেমস, নট সলভিং। ওকে, বলছে যে খুব বেশি একটা জিনিস নিয়ে ভেবো না, কারণ তাহলেই ইউ উইল ক্রিয়েট প্রবলেমস ইন ইউর মাইন্ড অ্যান্ড কন্টেম্পলেট থিংস উইচ মে নট নেভার হ্যাপেন। কারেক্ট। As entrepreneurs, how do you see this statement? I see the statement as true because I think a lot, but there's a I think a lot. I think through a lot on anything. I think through a lot on anything. এবং কিন্তু আমি যে জিনিসটার ওপর আমার কোনো কন্ট্রোল নেই, হ্যাঁ, সেই জিনিসটায় আমি খুব বেশি মানে চিন্তা করি না। ধরুন আজকে একটা খুব ইম্পর্টেন্ট সেইং আছে একদম আইটির দিকের, আইটির কাইন্ড অফ আপসার্জের শুরুর দিকে নারায়ণ মূর্তি বলেছিলেন যে এই আজকে আমার এত লোক, আমি যখন সন্ধ্যেবেলা দেখি যে সবাই অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এটা আমি শুরুর কথা বলছি আইটির ক্ষেত্রে, আমি মনে মনে ভাবি যে এরা আবার সবাই কালকে ফিরবে কিনা। সো অ্যাজ আ F&B entrepreneur, all of us think like that. All the people, when I'm shutting the door today and closing the switching of the lights, then are all of them going to come back? Because again, since we spoke about attrition, আমি সেই জন্যই কথাটা বললাম। এইটা হচ্ছে ওভার থিঙ্কিং, ঠিক আছে? এই যদি আমি এটা ভেবেই যাই কালকে সবাই আসবে কিনা, কালকে সবাই আসবে কিনা, দ্যাট পোর্শন ইজ ওভার থিঙ্কিং। হোয়াট আই ক্যান ডু, আই শুড থিঙ্ক থ্রু যে am I prepared? If majority of the people, সবাই আসবে না যেটা হয় না, if majority of the people do not come back tomorrow, am I prepared? Am I going to switch on the light today, and how am I going to run? So I, for anything, as my practice and my process, I think through and I do not overthink on things that is not in my control. আমার এটা মোটো পার্সোনালি। না, কিন্তু এনএলপি এবার আনি যে ইউ আর ট্রাইং টু ক্র্যাক আ ডিল। এবার যেটা খুব আমি জানি না আপনার কি অবস্থায় ছিল, বিকজ ইউ হ্যাভ মুভ ফ্রম আর্নস্ট অ্যান্ড ইয়াং টু TIL টু গ্রে ম্যাটার্স, যেটা আপনার কোম্পানি। তো সেইখানে আই ডোন্ট নো হাউ মাচ ক্যাপিটাল ইউ স্টার্টেড উইথ, আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার অলসো। কিন্তু অ্যাজ এ স্টার্ট আপ, অ্যাজ এনি স্টার্ট আপ, প্রথম দিকে তো একদম নুন আনতে পান্তা পোড়ায় টাইপের অবস্থা থাকে। তো কয়েকটা ডিল একদম পুরো ওইটাই লাইফ অ্যান্ড ডেথ হয়ে যায়। তো একটা লোকের সাথে কথা বলছি, হ্যাঁ, ওই কাস্টমার প্রসপেক্ট, সে আমাকে দেবে কি দেবে না, নাহলে তার মাথায় কি আছে সেটা কন্টেম্পলেট করে আমি কি সেটাকে ওই লুপহোলটা প্লাগ করব, এই ওভার থিঙ্কিংটা তো থেকেই যায়। আগেন আমি দ্যাটস মাই প্রসেস, আমি যেটাই বলবো সেটা ইজ দ্য বেস্ট প্রসেস, আই ওয়ন্ট সে দ্যাট, বাট দ্যাটস মাই প্রসেস ফর এনিথিং। ইউ আর টকিং অ্যাবাউট আ নেগোসিয়েশন, তাই তো? এই নেগোসিয়েশন ক্ষেত্রে ধরুন আমি বায়ার নট আ সেলার, ধরুন একটা কনটেক্সটে কী হয় যে আই ক্যান ওয়াক আউট অফ দ্য ডিল বিকজ আই এম আ বায়ার, আমার না হলেও চলবে, আমার এটা লাইফ অ্যান্ড ডেথ নয়। ফর এনি কনভারসেশন, ফর এনি সাচ ডিল, দিস থিং আই হ্যাভ অলওয়েজ সিন, and most of the times I've read also, because আমি প্রচুর অটোবায়োগ্রাফি ইত্যাদি পড়ার অভ্যেস ছিল বা একটা সময় ENYতেও অ্যাকচুয়ালি ওই টেস্ট অফ ব্লাডটা এই ইম্পর্টেন্ট হাউ দ্য ডিল ইজ ENYতে পেয়েছেন, বিকজ দ্যাটস মাই ফার্স্ট জব ওখানে। তো সেক্ষেত্রে কী হয়েছিল, আমাদের কিন্তু we used to run like a profit center, যদিও ওটা আমার চাকরি ছিল, বাট we used to run like a profit center. কলকাতায় যা ভালো মন্দ হবে, our career was completely dependent on that. তো আমি গ্রে ম্যাটার্সটা এই কারণে বলবো না গ্রে ম্যাটার্সের ব্যাপারটা, কারণ গ্রে ম্যাটার্স was already on the 10th year when I joined গ্রে ম্যাটার্স।
মানে my partner Sanjay, he founded the company in 2007, and then I was in TIL that point in time, and I joined him in 2016. So it was already an established, but yet at the same time, like Jack Welch said, that we always have behaved like it's a startup. We were agile like a startup. So every deal, even today, even after having more than 250 clients, every deal is a new deal for us, and we get same amount of excitement. So একটাই, going back to your point, আমি সেটাই বলবো যে I am giving my best. My life and death doesn't depend on that outcome. This is always my thought process. মানে এইটা যখন আমি ভাবি না, I'm very relaxed. I give my best. এরকম অনেক সময় হয়েছে, অ্যান্ড কনসাল্টিং তো এটা তো যেরকম আমি একটা জিনিস আপনাকে বোঝালাম, সো আই সেড দ্যাট উই ট্রাই টু প্রোভাইড আ সলিউশন টু আ প্রবলেম, আইদার এক্সিস্টিং অর ক্যান বি কামিং, এরকম একটা প্রবলেম। আইদার ইউ ক্যান সি দ্য প্রবলেম অর ইউ ডু নট সি দ্য প্রবলেম রাইট নাও, বাট ইউ মে ফেস দ্যাট, এরকম একটা কনটেক্সটে তো আমরা অ্যাজ ম্যানেজমেন্ট কনসালটেন্ট আসি। তো এরকমও হয়েছে, ধরুন ক্লায়েন্ট বেশি চাইছে, এটাও করে দাও ওটাও করে দাও, আমরা বলেছি না, আপনার ওটা দরকার নেই, ইউ আর নট রিয়েলি রিকোয়ার্ড দ্যাট পয়েন্ট ইন টাইম, ইউ নিড দিস। হ্যাঁ, মানে উই হ্যাভ কাইন্ড অফ হ্যাড গন ফর এ লোয়ার দিস থিং। তো কি না, ওই যে ব্যাপারটা, ওই সি দেয়ার আর কাপল অফ থিংস উইচ আই হ্যাভ অলওয়েজ বিলিভড, এবং এটা EY ডেজ থেকে, যেহেতু প্রথম জীবনে কেরিয়ারটাই কনসাল্টিং থেকে শুরু হয়েছে, তো ওইটা প্রথম থেকে ছিল। ফার্স্ট ইজ আ পকেট শেয়ার, ওয়ালেট শেয়ার, second is a mind share, and the third is a heart share. So the journey has to always be for that heart share, and then it starts from wallet share, but it has to actually be heart share. So সেই জিনিসটা যখন মাথায় থাকে না, you do not think that you are cracking a deal, you are thinking, মানে I would think that I am providing a solution to that, yet I'm going to get remunerated, but at this point in time, this is his problem, I am providing a solution. Getting into a partnership. And in fact আমাদের যে লেটার যেটা হয়, সেটা ইজ কল্ড PAL. আচ্ছা, It's partnership arrangement letter in full form, and in short it's PAL, which is mean a partner, it's a friend. তো সেকেন্ড জিনিসটা হচ্ছে, আজকে খুব বেশি লেটস ফলো দ্য প্যাশন, এই জিনিসটা নিয়ে কথা চলছে, এবং বাচ্চাদেরও। হ্যাঁ, ইনফ্যাক্ট এটা আমি একটু টানছি, দুদিন আগে আমি দেখলাম, এখানে জেন্ডার এসে যায়, আমরা সেটা নিয়ে পরে কথা বলবো, কিন্তু এই কনটেক্সটে এই ঘটনাটা বলি যে একটা মা, তার ডটার ইজ সাম 8 years old, মা বয়স, হ্যাজ ট্রান্সফর্ম টু আ ফাদার অ্যান্ড সান, মানে লিঙ্গ পরিবর্তন করে। এই যে জিনিসটা, প্যাশনেরও সেই জিনিসটাই হয় যে আজকে আই এম নট সেইং দ্যাট ডটার ডিডন্ট ওয়ান্ট টু বি আ মেল অর সামথিং, কিন্তু এই বয়সে থিংস চেঞ্জ। আমার রিক্সাওয়ালা হওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরে, এখনো আমার ওইটা আছে যে আমি হাতে টানা রিক্সা দিলে একদিন চালাবো, কারণ ছোটবেলা থেকে হতে চেয়েছি। তো এই যে প্যাশনটা তো চেঞ্জ হতে থাকে। আমাদের যে এত মানে র এজে আমরা লেটস ফলো দ্য প্যাশন, অন্য জিনিসটা ছেড়ে দাও করে আমরা করছি, মানে ওভার স্পেশালাইজিং শুরু হয়ে যাচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ইউজি লেভেলে। এটা কি আপনি দেখছেন না যে কিছুদিন পরে উইল হ্যাভ স্কিউড স্কিল সেটস, কয়েকজন খুব ভালো দারুণ গ্লসি পড়াশোনা করে থাকবে কিন্তু যার চাকরি নেই, আর কয়েকজন মানে কয়েকটা জায়গায় ফাঁকা থেকে যাবে। মান্ডেন জবস তো সব জায়গাতেই থাকে, সেই জায়গাগুলো ফিল আপ হবে না, কারণ এই গ্লসি পড়াশোনা করেছে যারা, তারা ওই কাজটা করতে চাইবে না। দেখুন, আমি মনে হয় না রেডি ভেরি credible to answer this in a different way, because I've always followed my heart. আমি অ্যাকচুয়ালি পড়াশোনা করেছি ফাইন্যান্সে, আই এম আ পোস্ট গ্র্যাজুয়েট ইন ফাইন্যান্স। তারপরে আমি কস্ট অ্যাকাউন্টিং করেছি, পোস্ট গ্র্যাজুয়েট মানে কলকাতা ইউনিভার্সিটি। তো হ্যাঁ, তারপরে আমি কস্টিংও করেছি। কিন্তু তারপরে আমার একজন প্রফেসর
আমি প্রচণ্ড কথা বলতাম, বন্ধু বান্ধবের বিশাল সংখ্যা। তখন একজন প্রফেসর উনি স্ট্যাটিস্টিক্স পড়াতেন আমাকে গ্র্যাজুয়েশনের সময়, উনি বলেন যে তখন আমি জানতাম না হোয়াট ইজ এইচআর, বলে ইউ শুড ডু এইচআর, আমি তখন জানি না, মানে দ্যাট ইজ ওয়েন আই স্টার্টেড টু নো অ্যাবাউট এইচআর। তো তারপরেও মাস্টার ডিগ্রি হলো, মাস্টার ডিগ্রি হবার পরে মানে হাউ লাইফ চেঞ্জেস, স্মলার এপিসোডস, আমি জাস্ট আই টেল ইউ দ্যাট, যে পোস্ট গ্র্যাজুয়েশন করলাম, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন তখনও মানে ফার্স্ট গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার, সেই সময় একটা জায়গায় কম্পিউটার শিখতাম, সেখান থেকে একটা জায়গায় চাকরি পেয়ে গেলাম আইটিতে, বেশ বড় একটা কোম্পানি তে চাকরি পেয়ে গেলাম, মানে ট্রেনিং দিয়ে শুরু হবে, তারপরে অনেকে ইন্টারভিউ দিয়েছিল, সো আমি তার মধ্যে সামাও আমার হয়ে গেল সব কিছু করাটার। তখন মানে পার্ট 1 মাস্টার্স। তা এই সময় যেদিনকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিতে যাব, দেয়ার ওয়াজ এ প্রবলেম। মানে প্রবলেম কি, মানে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, আমাকে এমনি একটা বেসিক দিয়ে দিয়েছি, কিন্তু আমার নামে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিতে যাব। তো কোম্পানিতে আয়ার একটা ইস্যু হয়, এবং তারা বলে যে আপনারা যখন ফ্রেশার নিচ্ছেন, আমাদের ছেলে মেয়েদেরও একটা সুযোগ দিন, তো ওদেরও ইন্টারভিউ করুন, তার মধ্যে থেকে না পেলে তো আপনি বাইরে থেকে নেবেন। তো আমার ওটা, তো এমডি আমাকে ডেকে আলাদা করে বলেন, আই ওয়াজ মানে কমপ্লিটলি ভীষণ ভেঙে পড়েছিলাম যে ইন্টারভিউটা, চাকরি ওই বয়সে মানে পায় না, মানে চাকরি পেয়ে গেছি, ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে যাচ্ছি। সো আমি মন খারাপ করে চলে আসলাম। তো মাই ফাদার ওয়াজ অলওয়েজ অ্যাগেন আ ভেরি পজিটিভ, মানে থিঙ্কিং দিস থিং দ্যাট যা হবে মানে ইটস গুড ফর গুড, দ্যাট উইল হ্যাপেন। সো দেন এটা হয়ে গেল করতে করতে, তারপর আমি মানে এইচআর ফিল্ডে ঢুকে পড়লাম। সো পড়াশোনা করলাম, এক ফিল্ডে ঢুকলাম আলাদা। তো এইচআর যখন ঢুকতেই এমবিএ এইচআর করতে শুরু করলাম, এনআইপিএম ইত্যাদি। সেই জন্য আপনি দেখবেন আমার এইচআরে অনেকগুলো পড়াশোনা, সিন্স আই ডিডন্ট গো ফর আ কাইন্ড অফ আ কনভেনশনাল ওয়ে অফ গেটিং ইন টু এইচআর। সো মানে প্রচুর পড়াশোনা করেছি এইচআরে, প্রচুর মানে কোর্স করেছি, প্রচুর পড়াশোনা করেছি, সেভাবে ঢুকলাম। করতে করতে তা ঠিক আছে, এইচআরে হচ্ছিল, হঠাৎ করে আউট অফ প্যাশন চাকরি ছেড়ে দিয়ে অন্টারপ্রেনারশিপে এলাম। সেখান থেকে আউট অফ প্যাশন একটা কাজ করছিলাম, করতে করতে ক্যাফে খুললাম। আমাদের ফ্যামিলিতে আই এম দ্য ওনলি পার্সন হুজ ইন বিজনেস, ফার্স্ট অফ অল, মানে আই এম দ্য ওনলি পার্সন, মানে কোনো ফ্যামিলিতে কেউ কোনো ব্যবসা করেনি। আমার জ্যাঠামশাই ব্যবসা করেছেন, উনি মোটামুটি ফ্রম আলপিন টু এলিফ্যান্ট টু কলিয়ারি টু ফিল্ম সবের ব্যবসা করেছিলেন, প্রত্যেকটাতে লস করেছিলেন। তো দ্যাট ইজ দ্য লিনিয়েজ আই হ্যাভ অন বিজনেস। সো তো যাই হোক, তো when I as a person have completely followed my passion in everything, I don't think I have the right to say or question anybody following that. এবং সেটা দেখুন ঠিক হবে কি ভুল হবে, unless we have crossed that path. আজকে যে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, ধরুন এই সময় যখন আমি একটা প্রচণ্ড কমফোর্টেবল পজিশন, প্রচণ্ড ওয়েল পেইং পজিশন, কলকাতার ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইং একটা রোল ছিল সেই বয়সে আমার, সেটা ছেড়ে যখন 2016-এ আই জাম্পড ইনটু এন্টারপ্রেনারশিপ। সো অফকোর্স কনসাল্টিংয়ে ক্যাপিটাল ইন্টেন্সিভ অতটা হয় না, অ্যান্ড অলরেডি গ্রে ম্যাটার্স ওয়াজ দেয়ার, সো ক্যাপিটাল ইন্টেন্সিভিটি ওয়াজ নট দেয়ার, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই ওয়াজ ড্রয়িং আ ভেরি হেফটি স্যালারি, which was getting into a different mode altogether. তো তখন আমার মনে হয়েছিল people around me supported me, তো I would also support this generation যারা বলছে এটা করতে চাইছি, নতুন জিনিস ভাবছে। এবং আমি অনেক ডাক্তারকে চিনি যারা অন দ্য সাইড, যারা কোনো ব্লগিং করে বা ডিজিটাল মার্কেটিং করেন, গান গাইছেন, ফটোগ্রাফি করছেন। তো আই থিঙ্ক যে দেখুন আমি লেট মি স্টপ ইউ দেয়ার, আমার কথাটা হয়তো আমি ঠিক মতন কনভে করতে পারিনি। আমি নিজে তো চাকরি ছেড়ে এন্টারপ্রেনারশিপ শুরু করলাম। আমি মাইক্রোসফট বলে একটা কোম্পানিতে কাজ করতাম এবং ভালোই ব্যাংকে ঢুকতো পয়সা। এখন মনে হয় না গত কয়েক বছর ধরে ওর পয়সার ধারে কাছে রোজগার করছি, বাট দ্যাট ডাজন্ট বদার মি, কারণ এন্টারপ্রেনারশিপের একটা অন্য চার্ম আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যদি এই প্যাশনের এই যে লিপ অফ ফেথটা নিয়েছিলেন, এটাতে যদি ফেল করতেন, আপনার একটা ফলব্যাক ছিল, যেমন হয়তো বা আমারও আছে। কিন্তু আমি ইউজি এর জন্য বলেছি, আমি পিজি লেভেলে যাচ্ছি না, আমি ইউজি লেভেলে। আই উইল গিভ ইউ অ্যানাদার অ্যানেকডোট। আমি যখন ক্যালিফোর্নিয়ায় প্রথম গেলাম, আমি গাড়ি কিনছিলাম, প্রথমে তো ইউজ গাড়ি কিনতে হয়। তো আমার যেই সেলসম্যানটা ছিল, নিকারাগুয়ার একটা ছেলে, ড্যানিয়েল, এখনও নামটা মনে আছে। তো তখন তো লোন নেবো, ওইখানে তো সবাই লোনেই নেয়।
তো ছেলেটা হিসেব করতে পারছে না আমার ইএমআই কত হয়, পুরো নাকের জলে চোখের জলে হয়ে গেছে। তা আমি ওকে ক্যালকুলেট করে দিলাম। বললো বাবা তুই তো বেশ তাড়াতাড়ি পেরে গেলে। বললো তুমি পারছো না কেন? বলে আমি তো ক্লাস 5-এ ম্যাথস ছেড়ে দিয়েছি, আই ডিডন্ট লাইক ম্যাথস, এর জন্য আমি ম্যাথস ছেড়ে দিয়েছি, তারপরে আমি ম্যাথস আর পড়িনি। কারণ ওইখানকার কারিকুলাম ওটাকে সাপোর্ট করে। তো ঘটনাচক্রে ভাগ্য তোকে একটা কার সেলসম্যান বানিয়েছে যেখানে ম্যাথসই ওর ম্যাক্সিমাম লাগবে। তো আই এম সেইং ফরমেটিভ ইয়ার্সে দুম করে ছেড়ে দিয়ে প্যাশন ফলো করা, যে ডাক্তারটা গান গায় সে ডাক্তারি পরে করতে পারে, ফিরতে পারে। অনেকেই এমবিবিএস করে একদিনও করেনি, আমাদের আগের জেনারেশন শুভেন্দুবাবু কোনোদিন প্র্যাকটিস করেনি শুনেছি। তো তারা ফেরার একটা জায়গা ছিল। আপনি যদি একটা এক্সাম্পল দেন দেন ইট উইল বি ইজি ফর মি টু মেনশন। মানে আমি যেমন সুপার স্পেশালাইজড যেই জায়গাটাতে ধরুন একজন ভিডিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছে, সে ভিডিওগ্রাফি নিয়ে পড়াশোনাটা করে সে আর ক্লাস 2 এর পরে ভিডিওগ্রাফি করলো, কোথাও গিয়ে দাঁড়ালো না, সে তার তো আর ফেরার পথ নেই। না আপনি ধরুন বিদেশে আমরা যেটা দেখেছি, হ্যাঁ, যদি আমি মানে একটা জিনিস হচ্ছে কি, আমি একটু মানে সোশ্যাল পার্সপেক্টিভটা থেকে বলবো যে আমাদের বাবা মাদের এই যে কন্ডিশন বাবা মাদের ছিল তাদের পুরো সংসারটাকে দাঁড় করাতে হয়েছে, তাদের মানে সেই অর্থে প্রচণ্ডভাবে স্ট্রাগল করতে হয়েছে, তাদের না এই সবগুলো ভাবার মতন স্কোপ ছিল না কম্প্যারেটিভলি আমরা একটা প্ল্যাটফর্ম থেকে জীবনটা শুরু করেছি, খানিকটা বেটার, মানে আমাদেরও অনেক চিন্তা করতে হয়েছে, উই আর অল সেলফ মেড, উই আর অল অফ আস আর সেলফ মেড পিপল, তো সুতরাং সেই জিনিসটা চিন্তা করতে হয়েছে। কিন্তু আমাদের যে পরবর্তী জেনারেশন তারা কিন্তু আরও অনেকটা একটা কমফর্ট, যে যেরকমই মানে ইকোনমিক মানে স্তরে থাকুক না কেন, তারা কম্প্যারেটিভলি একটা বেটার সিচুয়েশন থেকে শুরু করছে। কিন্তু আজকে যদি আমরা কিছু পাথ বা মানে এগুলোকে ব্রেক না করি, যদি ধরুন পড়লোই বা পেলো না, তারপরেও যদি পড়াশোনা শুরু করতে পারে, যে জিনিসটা আমরা বিদেশে দেখেছি। আমি একজন ভদ্রলোকের সাথে আলাপ হয়েছিল বহু বছর আগে, জাস্ট আফটার মাই ম্যারেজ, টাইগার হিলে, উই ওয়ার শেয়ারিং দ্য সেম কার, বিদেশ থেকে এসেছিলেন। ওনার এক ছেলে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা কিছু কাজ করছে, আর এক ছেলে কার্পেন্টার। হি ওয়াজ ইকুয়ালি প্রাউড অ্যাবাউট বোথ অফ দেম, অ্যান্ড রাদার মোর অ্যাবাউট দ্য কার্পেন্টার গাই বিকজ হি ওয়াজ মেকিং সাম অ্যামেজিং স্টাফ। হ্যাঁ, তো এবার আমাদের যদি, কেন সেটা আমাদের দেশে আজকের দিনে আমরা যখন বলছি আমাদের এত রিসোর্সেস, আমাদের এত অপরচুনিটি, ইন্ডিয়া ইজ গোয়িং টু বি দ্য নেক্সট দ্য নেক্সট থিং ইন দ্য নেক্সট 15-20 ইয়ার্স, তাহলে আমাদের ছেলেমেয়েরা সেই সুযোগটা কেন পাবে না? যে আজকে আমি ভিডিওগ্রাফি করে দেখলাম, 10 বছরে আমার এটা দুটো হতে পারে, হ্যাঁ ভাল লাগলো, করলাম, পয়সা কামালাম, নিয়ে আমি ছেড়ে দিলাম, নিয়ে 2 বছর আমি সাবাটিক্যালে চলে গেলাম, কিছু করলাম না, ওই টাকাটাকে আমি অন্য কিছুভাবে আমার জাস্ট জীবনযাপনে ব্যবহার করলাম, নিয়ে এসে আমি আবার হয়তো একটু পড়াশোনা করে আবার কিছু করলাম। সো আই থিঙ্ক উই মাস্ট বি, ইফ ইউ আর সেইং দ্যাট ওয়ার্ল্ড ইজ আ গ্লোবাল ভিলেজ নাও, you know, the whole world is a global village and everything in terms of all opportunities, then I think our kids also should get that opportunity. আমার মনে হয় এই জিনিসগুলো শুরু করার, yes, with some planning. মানে don't you think this is a very urban কারণ absolutely, আমি একদমই বলছি এটা কমপ্লিটলি আরবান, কারণ অনেকটা ক্ষেত্রেই আরবান, বিকজ অতটা রুরাল সম্বন্ধে আমি বলবো না যে আই হ্যাভ টু মাচ অফ ইনফরমেশন অর টু মাচ অফ মানে ক্রেডিবল ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং টু টক অ্যাবাউট দ্যাট পোর্শন, বাট আমি অন্য একটা ক্ষেত্রে বলছি, ওয়াই রুরাল আমি বলছি আপনাকে, ওয়াই ইট ইজ ট্রু ফর টু আ সার্টেন এক্সটেন্ট ফর রুরাল ইজ, আমি তো আগে রুরালটা সম্বন্ধে সত্যি আমি জানতাম না, কারণ আমার বোথ কনসাল্টিং অ্যান্ড F&B দুটোই মোর আরবান বেসড। আমার এই শাড়ির জন্য আমি প্রচুর উইভিং এতে চাই, এবং আমি ইট ইজ অলসো চেঞ্জিং দেয়ার। আমি লোকেশন বলছি না, বাট কিছু শাড়ির জন্য জায়গায় গেছি যেখানে গিয়ে বাবা কিন্তু প্রচুর মানে রিয়েল লেভেলে তাঁতি, মানে তাদের পাকা বাড়ি শাড়ি ঠিক আছে, বাট রিয়েল লেভেলে তাঁতি, আর কিন্তু ছেলে কিন্তু টেক্সটাইল নিয়ে ইঞ্জিনিয়ারিং করছে, হ্যাঁ, টেক্সটাইল নিয়ে ইঞ্জিনিয়ারিং করেও কিন্তু প্রপার একটা জায়গায় চলে গেছে। আর একজন সে কিন্তু তারই আর এক ছেলে, সে কিন্তু এসবই করছে না, সে ফটোগ্রাফি। তো কি লুক অ্যাট দ্য কম্বিনেশন,
So Tati, who was actually supplying to people like us, now he is thriving his business. He is also doing it. কারণ একজন টেক্সটাইলে পড়াশোনা করছে, ও এখনো কাজে ঢোকেনি, বাট he has some concept of the design. আর অন্য ছেলেটা, ও ছেলে না মানে ভাগ্নে, আমি বুঝলাম না, মানে ও অলসো মানে ইয়ে বলছিল, মানে they were all together in the family. He was taking the photographs and selling to the customers. না, সেটা তো হোম প্রোডাকশন বলে, কিন্তু আমার এইখানেই হচ্ছে আই ওয়াজ কামিং টু দ্যাট বিকজ আই ওয়ান্টেড টু টক অ্যাবাউট সোশ্যাল মিডিয়া। যে এই যে একটা দিকে আমরা ভালো কেন পাচ্ছি না, কারণ এভরিবডি সিমস টু বি মেকিং কন্টেন্ট নাওয়াডেজ। কন্টেন্ট মানে কি, রিলস অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং, which I think, মানে লেট মি সে ইট অন ক্যামেরা, ইজ আ বাবল উইচ ইজ গোয়িং টু বাস্ট। কারণ ওয়ার্ল্ডের কোথাও এই রকম বোকা বোকা ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে না, যে সামওয়ান হু কিপস অন ডুইং যোগা হ্যাঁ ইজ ডুইং ইনফ্লুয়েন্সার মার্কেটিং অন আ সানস্ক্রিন। এরকম জিনিসে আমি এটা ইউজ করি, তোমরাও করো, হ্যাঁ দিদি দাদা যাই হোক আমরাও করবো করে কয়েকজন কিনছেও, এখন কিনছে, কিছুদিন পরে আর জিনিসটা চলবে না। সিমিলারলি গিগ ওয়ার্কার্স, যারা এই চাকরিটা পাচ্ছে ডেলিভারি করার জন্য, তারপর তারা ছেড়ে দিচ্ছে মানে যেই নর্মাল পড়াশোনাটা, কারণ এইখানে তারা পয়সাটা পাচ্ছে। গিগ ওয়ার্কার্সরাও কত 50-ish, তারপরে গিগ ওয়ার্কার হওয়াটা আমার মনে হয় একটু অসুবিধা হবে। কারণ একে তো ফিজিক্যালি, কারণ বাইক দিনে প্রচুর সময় ধরে বাইক চালাচ্ছে তারা, তাদের পিঠে, আমরা তো অতখানি জিম টিমে ওই রেজিমেন্টের মধ্যে থাকি না। সেকেন্ড, এরা যখন এই বাবেলটা বাস করবে, এদের রোজগার বন্ধ, গিগ ওয়ার্কার্স তখন তাদের ফ্যামিলি আছে, সেই জায়গাটা। সো HR, because I know you don't do recruitment, but don't you see a big pool getting unemployed in a few years time? নট রিয়েলি, বিকজ আমার মনে হয়, কেন বলছি আমি এটা, আমি মানে উইথ কনভিকশন বলছি, যে আজকের থেকে 10-15 বছর আগে, মানে ধরুন আরও কম, 10 বছর আগে, এই যে মানে দিস কাইন্ড অফ এই যে ডেলিভারি বা গিগ ওয়ার্কার্স যেটা আপনি বলছেন, এটা যে হতে পারতো সেটাই আমরা জানতাম না। ঠিক আছে, আগামী 15 বছর বাদে দেয়ার ক্যান বি সামথিং এলস, যেটা হয়তো মানে আজকের দিনে বসে আমরা ভাবতে পারছি না। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই থিঙ্ক উই আর ভেরি, মানে আমরা ঠিক একটা কিছু বের করে নিই অ্যাজ আ রেস, মানে দ্যাটস দ্য বিউটি অফ আ হিউম্যান কাইন্ড। হ্যাঁ না, হ্যাঁ আমি জুগার বলবো না, দ্যাটস আ বিউটি অফ আ হিউম্যান কাইন্ড, যে আমরা দ্য ওয়ে উই কেম আউট অফ প্যান্ডেমিক as a race, I think it's commendable. মানে whatever, with all casualties, with everything, but I think as a race আমরা মনে হয় সেই জায়গাটা, মানে ওই মানে স্লাইড হবে, নিশ্চয়ই হবে, যে কোনো জিনিস আপনি দেখুন আজকে সেন্সেক্স ইজ at a certain, it's on a fall, so obviously it will happen, but again there would be a curve up and everything, but we all figure it out in the sense যে এই যে ধরুন আজকে মানে the digital journalism which has come now, 10 years back it was not there. So we all thought that journalism is dead, but now you see that's again coming back in a different form. Maybe the form will change, but basic certain things remain same. আজকে ধরুন এই যে অনলাইন এডুকেশন থেকে আস্তে আস্তে আবার ফিজিক্যাল এডুকেশন, and now it has become a combination of hybrid kind of a model. Okay, similar অনলাইন ফুড ডেলিভারি কমপ্লিট বন্ধ হয়ে গেল, রেস্টুরেন্ট পুরো ব্যাপারটা অনলাইনে শিফট করলো, আবার একটা ফিজিক্যাল, আবার একটা হাইব্রিড। সো দিস কাইন্ড অফ দিস কাইন্ড অফ এক্সপেরিমেন্টেশন, দিস কাইন্ড অফ নিউয়ার থিঙ্কিং আর কনস্ট্যান্টলি কামিং। By the way, on education, Scandinavian countries are going back to normal schools. কারণ দেখা যাচ্ছে digital is not Absolutely. working, even smart classrooms are absolutely, also and not you working. see some of the most, I'm not naming the company, but you see the situation of that company, you understand it became overhyped. So there is certain new things which is constantly happening মানে around us. এগোনোর আগে belated happy women's day. Okay. এইটা আমাদের যারা হেল্প করে এগুলো করতে, মণিপুর আয়ুর্বেদা, দে আর বেসিক্যালি এসেনশিয়াল অয়েল বেসড প্রোডাক্টস কোম্পানি। আপনার জন্য পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কি পাঠিয়েছে আমি জানি না, আচ্ছা, দেখতে পারেন।
So this is a makeup remover. নিম বেস নাকি এটা? না, This is a face wash. ওকে। কিউকাম্বার, And there are শসা তো শুধু খেতেই জানতাম, কিউকাম্বার দিয়ে আপনারা মেকআপ তোলেন? ওটা ওদের, আচ্ছা, the brushes and জিনিস। everything, yeah. দে আর অলসো ইনটু, এটা ফেস ওয়াশ। আচ্ছা, দুটোই আপনার মেকআপ তোলার জিনিস। তো Thank you. they are also into cleaning products and Okay. stuff like that. So সবই সিনথেটিক কেমিক্যাল ছাড়া করেন ওরা। Okay. মানে আজকাল অনেকে বলে কেমিক্যাল ফ্রি, কেমিক্যাল তো সব কিছু, ন্যাচারাল কেমিক্যাল ইজ অলসো কেমিক্যাল, কিন্তু সিনথেটিক কেমিক্যাল ইউজ করে না, ন্যাচারাল কেমিক্যালসে করে। Thank you so তো- much. এটা বললাম, একটু দেরিতে বললাম, কারণ উইল গেট ইনটু ইয়োর ওমেন পার্ট অফ এন্টারপ্রেনারশিপ। আপনি কয়েকটা অ্যাওয়ার্ড দেখছিলাম, 40 আন্ডার 40, ওমেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ড অ্যান্ড ওমেন আইকন অ্যাওয়ার্ড, এই তিনটেই আমি তুলে এনেছি অনেকগুলো লিস্টের মধ্যে। এটা না আমার সব সময় জিজ্ঞাসা করি, আমি আপনার মতন মানে অ্যাচিভার্সদের, টিপিক্যালি ওমেন অ্যাচিভার্সদের, যে অ্যাওয়ার্ডের সামনে ওমেন থাকলে ভালো লাগে নাকি না থাকলে ভালো লাগে? জেনারেল যখন অ্যাওয়ার্ড পাই তখন আর ওটা ম্যাটার করে না যে ওমেন তারপর? আছে বা নেই। হোয়াট উড ইউ হ্যাভ প্রেফার্ড, ওমেন দেওয়া অ্যাওয়ার্ড না ওমেন ছাড়া? যদি আপনাকে দুটো চয়েস দিই। অ্যাকচুয়ালি সিন্স আই গট আ মিক্স অলওয়েজ, ওটা নিয়ে আমার কখনো এক্সট্রা নিয়ে ওটা নিয়ে কখনো মাথা ব্যথা হয়নি। মানে আমি যেহেতু বেস্ট এইচআর স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড হিসেবেও পেয়েছি, তো 40 আন্ডার 40 ওয়াজ নট আ ওমেন রিলেটেড। এর জন্যই আমি এইগুলোকে তুলেছি। মানে ওটা মানে আমি ওটা নিয়ে চিন্তাই করি না, ওই ব্যাপারটা নিয়ে ভাবি না। কিন্তু সব কিছুতে জেন্ডার ট্যাগ করাটা নিয়ে আপনি, মানে লেট মি আস্ক ইউ অন দ্য ফেস, আর ইউ আ ফেমিনিস্ট অর হিউম্যানিস্ট? মানে লেটস পুট What do you mean by a feminist? In your definition, let me hear that. না, আমি তো ডেফিনিশনটাই আজ পর্যন্ত বুঝিনি, কারণ লোকজন বলে আই এম আ ফেমিনিস্ট, মানে ফেমিনিস্ট ব্যাপারটা কি সেটাই আমি বুঝতে পারিনি। মানে ইফ আই এম রেসপেক্টিং অল হিউম্যান বিইংস, হয়নি, এতদিন হয়নি, দ্যাট আমি সেটাকে চেঞ্জ করতে পারবো না। কিন্তু আজকে যদি এইখানে আমার সামনে একজন মহিলা কিংবা পুরুষ বসে থাকতো, এবং আমি কিংবা অন্য কোনো জেন্ডার বসে থাকতো, তার সাথে যদি আমি সেমভাবেই কথা বলতাম অন হিজ হার অর দেয়ার অ্যাচিভমেন্টস, তাহলে এই ক্যাটেগরাইজেশনটা যেখানে জেন্ডার কাজে লাগে, সেইটুকু জায়গায় রাখলেই বেটার হতো না? এইটাই আমার প্রশ্ন। দেখুন, আমি অন্যভাবে উত্তর দেবো জিনিসটাতে। মানে অ্যাজ আ পার্সন আই বিলিভ ইন ইকুয়াল রাইটস। মানে একটি ছেলে যা যা তার জন্য অ্যাপ্লিকেবল, আমার জন্য তাই অ্যাপ্লিকেবল হওয়া উচিত ইন টার্মস অফ মাই অপরচুনিটিস। সেই অপরচুনিটিটাকে নিয়ে আমি কি করলাম বা সে কি করলো, সেটা জার্নিটা ওখান থেকে একটা ধাপ শুরু। দ্য সেকেন্ড পার্ট অফ দ্য জার্নি হচ্ছে যে যখন, ওয়াই আই এম সেইং দিস ইজ বিকজ কেন এটা নিয়ে এত ডিসকাশন হয়, বিকজ উইমেন ইজ স্টিল দ্য সেকেন্ড ক্লাস সিটিজেন ইন দ্য সেন্স, অ্যান্ড আমি হয়তো এটার সাথে, আপনি হয়তো আমার সাথে এটাতে অ্যাগ্রি করবেন না, বাট আই এম নট টকিং জাস্ট অ্যাবাউট, মানে অনলি অ্যাবাউট মানে আরবান অর রুরাল অর সামথিং। আমি কেন বলছি যে দেখুন, আমি দুটো এক্সাম্পল দিয়ে বলবো। ওয়ান হচ্ছে যে আমার দুজন খুব ব্রাইট টিম মেম্বার, দে হ্যাড টু কুইট দেয়ার জব অ্যান্ড ফলো দেয়ার হাজব্যান্ড ইন দ্য US. Okay, but one of them was better than their husband in terms of, I knew that boy. One of them was better than the husband in terms of the capability that she had. The other one, they were at par. He was in a better job and everything. এখানে আপনি এখনও আমাদের এই যে ইকুয়াল অপরচুনিটি যেটা বলছেন, যদি আজকে আমি মেয়ে দুটো যেত, যদি বিদেশে কাজ করতে চলে যেত, হাউ মেনি বয়েজ উড হ্যাভ লেফট দেয়ার জব অ্যান্ড গন? সেটা তো হতো না। সেই জন্যই আমরা চাকরিটা যে ছাড়ার ব্যাপার, I can show examples on that also. but still there is a rarity. মানে this is more common, that is less common. আমি একটা কলেজে বক্তৃতা দিতে আমাকে ডেকেই ছিল এই কারণে, বলেছিল এখানে যে কজন আমাদের স্টুডেন্ট তার মধ্যে একটা টপ ওয়ান্স আর গার্লস, বাট
আমাদের এখান থেকে যদি দেখা যায় কেরিয়ার কন্টিনিউটিতে তারা সবচেয়ে কম করেছে, এবং দে আর অলসো ইকুয়ালি পার্ট অফ ইট। ওকে, দে আর অলসো ইকুয়ালি পার্ট অফ ইট। আমি কিন্তু again going back to my feminism is I'm talking about, I'm not blaming anybody. Sometimes we also choose to be taking that path, যে because staying ahead or এই জিনিসটা মানে staying to the path, staying to the course is not easy. না, এইখানে আমি 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 দুটো এক্সাম্পল দিই। আমার এক বন্ধু যাদবপুর থেকে পাস করেছে, তার স্ত্রীও যাদবপুর থেকে পাস করেছে, 1 বছর জুনিয়র ছিল, তারা লাভ ম্যারেজ যেরকম হয়। মেয়েটা ডিসাইডেড আফটার দ্য ফার্স্ট চাইল্ড টু টেক স্যাবাটিক্যাল। আই এম সেইং স্যাবাটিক্যাল, কারণ বলছে আমার মেয়ে আবার মোটামুটি একটা জায়গায় বড় হোক, তারপর আই উইল গো ব্যাক। তার মধ্যে এসে আমাকে বলছে যে অনিমেষদা, আমি বন্ধুদের আর পার্টিতে যেতে পারি না। কেন না, সবাই এসে তুই যে চাকরি ছেড়ে দিবি, তুই তো একটা বাজে এক্সাম্পল সেট করছিস সমাজের সামনে, মেয়েরা কেন বাচ্চা হলে চাকরি ছেড়ে দেবে, তার চয়েস। সে বলছে আমি মানে এই জবাব দিতে দিতে যে আমি তো, ওরা তো আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ায়নি, আমি নিজের ক্যাপাবিলিটিতে পড়েছি, যবে ইচ্ছা চাকরি করব, যবে ইচ্ছা চাকরি ছাড়বো, আমি কেন আনসার দেবো তাদের? না, আমার সেটা আমি এখন ব্যক্তিগত আমি মতে সেকেন্ডটা বলি। আপনাকে একটা প্রশ্ন কালকে থেকে ভাবছি আমি করব কি করব না, এর জন্য, কারণ আমি আপনার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা জানতাম না, আজকে জানলাম। আপনার একটা ছেলে আছে, আমার জিজ্ঞাসা করা রয়েছে যার মা এত বিজি, ছেলেকে কতখানি সময় দিতে পারেন। এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি, সঙ্গে সঙ্গে হবে কি একটা মহিলাকে এই প্রশ্ন করছে। আমি কিন্তু আজকালের যিনি স্পোর্টস রিপোর্টিংয়ের খ্যাতনামা দেবাশিস দত্তকেও করেছি, রিটায়ার্ড ডিসিপি বুদ্ধদেব মুখার্জিকেও করেছি প্রশ্নটা। দুজনেরই আইজ ওয়েলড আপ, যে আমি আমার সন্তানদের সময় দিতে পারিনি। তখন কিন্তু এই প্রশ্নটা আসে না। আজকে যদি আমি একজন মহিলাকে, আমি বলছি না আপনি রিয়াক্ট করবেন, কিন্তু একটা মহিলাকে করলে সঙ্গে সঙ্গে একটা অ্যান্টি চলে আসে। তো উল্টো দিকেও হয়তো পুরুষরাও হয়তো সময় দিতে পারছে না বলে তাদের খারাপ লাগছে। না না, নিশ্চয়ই। তো মানে সেটা নিয়ে তো এই জিনিসটাতেই বলছি যে প্রত্যেকটা জিনিসে জেন্ডার এনে আমি এই কারণে এখানে ডিফার করব, কারণ আমরা খুব একটা কম সংখ্যক জিনিসের উপর ভিত্তি করে তো এটা ডিসাইড করি। কেন আমরা কোনো জিনিস প্রোটেক্ট করি কেন? মানে কোনো জিনিস আজকে যদি যখন বাঘ যখন মানে সংখ্যায় কমে গেল, তখন বলা হলো যে প্রোটেকশন বা এই জিনিসটা কাভারিং, এই জিনিসটা কেন করি? কারণ ওভার আ ভেরি লং পিরিয়ড অফ টাইম, ইভেন নাও উইমেন, আমি শুধু ওয়ার্কফোর্স নিয়ে বলছি, উইমেন পার্টিসিপেশন ইন ওয়ার্কফোর্স ইজ সিগনিফিকেন্টলি লো। আমার মনে আছে যে একটা মুভ হয়েছিল, এবং সিন্স আই ওয়াজ ইন আ বিগ ফোর, মুভ হয়েছিল ইন আ বিগ ফোর, যে টু হ্যাভ মোর পার্টনার্স in the women. ভীষণ ডিফিকাল্ট পার্টনার রোল ফর আ ম্যান অলসো ইজ ডিফিকাল্ট। ওমেন কেন ডিফিকাল্ট? কারণ তাকে অনেকটা, সি এনি লিডারশিপ ইজ অ্যাবাউট স্যাক্রিফাইস, ইজ অ্যাবাউট পার্সোনাল স্যাক্রিফাইসেস। এটি লিডারশিপ রোল, আমি জেন্ডার আনছি না তাতে, ইকুয়াল ছেলে মেয়ে ক্ষেত্রে। যখন ছেলে সেই লিডারশিপ রোলে আছে, তার বাড়ির একটা পোর্শন তার ওয়াইফ ধরে আছে, তাই তো? তার বাড়ির একটা পোর্শন তার ওয়াইফ ধরে আছে, তার বাকি অনেক জিনিস, একটা তো শুধু তো কেরিয়ারটাই তো জীবনের পুরোটা নয়, তার বাকি মানে সামাজিক একটা আছে, সন্তান আছে, মানে প্যারেন্টস আছে, পুরো জিনিসটা তার ওয়াইফ ধরে আছে। কিন্তু লিডারশিপে আপনি যদি দেখেন যে একটা মেয়ে সেই লিডারশিপ রোলটা আছে, তাহলে সেটা কে ধরে আছে? তাকেই কিন্তু সেই জিনিসটা, ওটা করেও তাকে কিন্তু ওটা ওই জায়গাটাকে করতে হয়। অ্যান্ড নট এভরি ওমেন, এভরি ম্যান ইজ সেন্সিটাইজড টু ডু দ্যাট। অনেক সময় চেষ্টা করেও পারে না, এই নয় যে আমি বলতে পারছি যে অনেক সময় চেষ্টা করে পারে না, সমাজও তো করতে দেয় না। না না, সমাজটা পরে আসছে। ফার্স্ট অফ অল আমি সেই সমাজ তো আমাদের নিয়েই তৈরি হয়। আজকে যদি হাজবেন্ড সেখানে বাড়ির চাকরি ছেড়ে বাড়ির বসার কথা বলছি না, বলে যে সবসময় যে বাড়ি বসতেই হবে তার কোনো কারণ নেই, বাড়িরই কাজ বেশি করে তখনও। why I'm saying that, you know, like why I am very মানে personal in this topic is because my grandfather, মানে মায়ের বাবা, কাকা, দুই কাকা আর বাবা, they fought for the nation. তারা জেলে বহুদিন বছর ছিলেন, এবং আমার
নিজে দিদা বাদ দিয়ে বাকি দুই কাকিমা চাকরি করে, স্কুলে চাকরি করে সংসার চালিয়েছে। সো আই কাম ফ্রম দ্যাট where women were treated equal and their contribution was meaningful in the household. Similarly আমার মা মাসিরা মানে সবাই চাকরি করেছেন, মামিরাও সবাই চাকরি করেছেন, and their contribution was not just a surplus, their contribution was equal in that, equal partnership. এটা আমি আমার মায়ের বাড়িতে, আমার বাবার বাড়ির তরফে কম্প্যারেটিভলি অর্থোডক্স, জমিদারি বাড়িতে যেরকম হয়। মাই মাদার ওয়াজ দ্য অনলি ওম্যান হু ওয়ার্কড and nobody else. Okay, she had her difficulties and everything, বাড়িতে ওরকম একটা পরিবারে একটা জমিদারি বাড়ির ওরকম ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হয়। বাট মাই ফাদার্স কন্ডিশন ওয়াজ, when he was politically very interested, inclined, he had to give a lot of hours in such kind of social work. He always wanted somebody with a stable job. That's why my mother at some point in time was running the house. So I come from that background where women were not only working, they were part of the equal decision making. আমার ওই গ্লানিটা নেই when I'm coming। দেখুন, আপনার যদি কিছু জিনিস আপনি অ্যাবান্ডেন্স পান না, আজকে যদি আপনি সেটার জন্য কোনো প্রবলেমও হয়, কোনো জায়গায়ও হয়, আজকে আমাকে যদি কেউ বলে যে আমার ওম্যান কোনো সাফার করেছে, একদমই করিনি। আমার কোনো সমস্যা হচ্ছে, কোনোদিন হয়নি, মানে কোনোটাতেই কোনো হয়নি। রাদার আই ওয়াজ ইন দ্য ফোরফ্রন্ট, আই ওয়াজ, বিকজ আমি আমার কোনো ব্যাগেজ নেই প্রবলেমের, যে আমার ওটাকে আই ওয়াজ রেজড অ্যাজ আ নর্মাল চাইল্ড। ওখানে কোনো, আমার বাড়িতে খুব কনজারভেটিভ হলেও আই ওয়াজ কমপ্লিটলি গিভেন অল ফ্রিডম। মানে আই ডিসাইডেড যে কি আমি কি পড়াশোনা করবো থেকে শুরু করে। সো আজকেই আমার আই ডো নট হ্যাভ আ স্যাড স্টোরি টু টেল ইউ যে আমার এই সমস্যা হয়েছে, আই হ্যাভ বিন ভিক্টিমাইজড, আই ডু নট হ্যাভ এনি সাচ স্টোরি টু সে। বাট বিকজ আই হ্যাভ, বাট এবার আমি কি অন্য কোনো হ্যাঁ, ইয়েস, আই হ্যাড টু মেক মাই ওয়ে in both all my companies. I had to make my way, but otherwise you have to be, I had to fight for that position, and I'm not was a woman or this thing, because I never considered that as a factor at all in my life. But yes, I have seen that why women is still marginalized, কেন এই প্রোটেকশনটা, কেন এই আলোচনাটা এখনো দরকার আছে, কারণ সবাই এক জায়গায় নেই। অত্যন্ত পশ সার্কামস্টান্সেও woman is a second class citizen, being treated as a second class citizen, এবং ঘটনা হচ্ছে যে yes, and they are also allowing themselves to be treated as a second class citizen. হ্যাঁ, এবং I am not saying no to that. All that I am saying is the path we are taking. যেমন ধরুন, আজকে দুটো ঘটনা বলি। একটা হচ্ছে কালকে পড়লাম আমার চেনা লিঙ্কডইনে, she heads an ad agency. বলছে আমাকে একটা ক্লায়েন্ট আমাকে উমেন্স ডে ক্যাম্পেইন একটা ডিজাইন করতে বলেছিল, তো হি কল্ড মি আফটার অফিস, কারণ সময় আছে। তো আই সেড আই হ্যাভ মাই যোগা ক্লাস। বলছি ও তাহলে তো তোমাকে কাজ, ইউ আর দোজ উমেন যারা ওয়ার্কিং আওয়ার্সের বাইরে কাজ করবে না, এই সেই করে ওকে কাজটা দিল না, সোলডি অন দ্যাট। বলছি এই কোম্পানিটা উমেন্স ডে ক্যাম্পেইন করছে, টকিং অফ উমেন এম্পাওয়ারমেন্ট। এই যে একটা, কেন তাহলে জগৎ খুব খুশি থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি মন থেকে তো জিনিসটা বদলাচ্ছে। তো আমাদের মধ্যে বিভিন্ন রকম ভাবে আছে। রিসেন্টলি একটা খুব আনফরচুনেট ঘটনা ঘটেছে কলকাতায়, যেটা নিয়ে রাতে সবাই নেমেছিল। সেই রাতে পরিচয় হয়েছে একটা ছেলের সাথে, দু তিনটে ছেলের সাথে একটা মেয়ের, এরকম 3-4টে কেস হয়েছে, which was shocking, এবং she was sexually exploited, খবরের কাগজেই বেরিয়েছে। তো এই যে ওমেন এম্পাওয়ারমেন্টে যারাই আমরা আমার চিন্তাটা অন্য জায়গায়, যে যারাই মুখে মিষ্টি কথা বলছে, রিজার্ভেশন গোছের কথা বলছে, তাদেরকেই I see women accommodating them as friends, as a comrade. এ তো আমার সাথে, কিন্তু as a guy, I can understand how a guy thinks, and probably ওর মাথায় ঠিক জিনিস চলছে না। সো এই সেফগার্ডটা হয়তো বা they are dropping that, কারণ it's very individual, that's very individual, because
মানে আমরা ফেসবুকে যেটা লিখি বা দেখি সেটা জীবন যাপনে যেটা সেটার মধ্যে অনেকটা আমি তো খবরে না আমি বলছি সেটা জীবনযাপনের মধ্যে সেটা তো অ্যাজ আ পার্সন আমি আপনি একটা আইডিওলজি যে কোনো আইডিওলজির মাধ্যমে একটা বিটুইন মেল টু মেল আপনি একটা বন্ধুত্ব করলেন, ফিমেল টু ফিমেল বন্ধুত্ব করলেন, দেখলেন দ্যাট আদার পার্সন টার্নস আউট টু বি আ ক্রুক, সো দ্যাট সেফগার্ড or a ideology based any friendship or anything, any association. দ্যাট ইভেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন্ট হচ্ছে ওই কলকাতার রাত দেখুন, দখল। সবাই তো সেখানে অনেক সময় আছে, ইউ আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ আ কনসেপ্ট অফ নো দেয়ার ইজ আ কনসেপ্ট অফ ফোমো, আই হ্যাভ টু বি দেয়ার, নালে আমার তো আমি সমাজে বাস করতে পারবো না। প্রিডেটার্সরাও কিন্তু সেখানেই যে কোনো জায়গাতেই থাকবে, পিপল উইথ ব্যাড ইন্টেনশনস উইল বি দেয়ার এভরিওয়্যার। হ্যাঁ, বাট খেলার মাঠ থেকে শুরু না খেলার মাঠ থেকে শুরু করে একটা কোনো একটা জন আন্দোলনও থাকবে, এটা তো কোনো আমার কথা হচ্ছে উইথ আ মাস্ক অন, যে আমরা ওমেন লিবারালাইজেশনের predators are always with a mask on, any kind of predators, সে আপনার পকেট মারও হতে পারে, that is a mask on, he is sitting as your next person on your we are watching a game. তো আমার মেন কথাটা হচ্ছে যে সব সময় ইটস নট জেন্ডার। আমি যে জিনিসটা উই আর ডিসকাসিং, যে আমি যদি আপনার কফিটাকে বাজে বলি, ইটস নট বিকজ ইউ আর আ ওম্যান। আর আপনি যদি আপনাকে বলি যে আপনি খুব ভালো এন্টারপ্রেনার, দ্যাট অলসো মে নট বি বিকজ ইউ আর আ ওম্যান। See, we are here, তাতে এটা ড্র্যাগ করে নেওয়া। দেখুন, কোনো জিনিসটা যখন শুরু হয়, কোনো জিনিসটা তার তো একটা কিছু, যেমন আপনি যে সাস্টেনেবিলিটি বলেন, সেগুলো তো সিমিলার জিনিস যে আলোচনাগুলো আজকের দিনে হচ্ছে, তার তো একটা এক্সট্রিম এরিয়াতে চলে যাওয়ার একটা অ্যাসপেক্ট থাকবে, সেটা তো সব দিকের জন্যই প্রযোজ্য। প্রবলেমটা হয়ে যায় যখন প্রোটেক্টিভ নিয়মগুলো এক্সপ্লয়েট করা হয় for personal benefits. So it is true for every aspect, but that doesn't diminish the gravity that it requires discussion, on all household. যে আজকে আমি যদি বলি যে আমি খুব পড়ালাম আমার মেয়েকে, বড় করলাম, পড়ালাম, তারপরে তার জন্য তার কেরিয়ার চয়েসে তার জন্য সে এখানে কাজ করতে যেতে পারবে না, ওখানে কাজ করতে যেতে পারবে না, সেই লিমিটেশনস না, পাড়ার লোকে কি বলবে, যে সোশ্যাল, আপনি যেটা বললেন যে সমাজ কি বলবে, যে সে যে যদি হাউস হাজব্যান্ড হয় তাতে সমাজ কি বলবে, এই জিনিসগুলো আমি একটা পার্সপেক্টিভে বললাম যে আমার বাড়িতে সবাই ইকুয়াল, অ্যান্ড তারপরে তার যখন অপরচুনিটিটা এক্সিকিউট করার সময় এলো তখন বললাম যে সে ইকুয়াল নয়। আমার নিজের কেরিয়ারের ক্ষেত্রে সেই জিনিসটা হয়েছে। আর টিম মেম্বার ওয়াজ গিভিং আ প্রমোশন ডিউরিং দ্য ইয়ার অফ হার pregnancy, when she went for a maternity leave, and that was discussed, it কেন সে পাবে কত, সুতরাং বিকজ সে 6 মাস 4 মাস ছিল, সে আসেনি, so I had to go and talk in the board because I was a যেটাকে কম্পেনমেন্ট কমিটি বলে, I was head of that, so I had to go and clarify in the board, and they agreed. See, basically হচ্ছে যে আপনি যদি কিছুতে বিশ্বাস করেন, whatever it is, you have to see to the conclusion of that. You cannot just be fair with a friend, যেটা আমার স্যুট করলো আমি নিলাম, আমার এটা স্যুট করলো না আমি নিলাম না। হ্যাঁ, নিজের হলে কি অসুবিধাটা and নিজা can also like what suits me at this point in time. If I believe in something, I must stand for it till to reach its conclusion. আমার এক্সপিরিয়েন্সেস এত অ্যালাইক হয়ে যায়, কারণ জগৎটা এত সিমিলার, যে একটা মহিলা আমি তখন ইউএসএতে ছিলাম, এই অনসাইট অফশোর, তো অফশোর থেকে একজন মহিলাকে আমি ইন্টারভিউ নিয়ে, একটা অনসাইট রোল ছিল, তাকে নিয়ে গেলাম। তখন আমি ফিলাডেলফিয়াতে থাকি। তো কিছুদিন পরে না, তাকে মনে হচ্ছে যে আইদার শি ইজ পুটিং অফ ওয়েট অর শি ইজ প্রেগনেন্ট, কারণ ভিজিবল তো হয়ে যায়। তো একদম ডাইরেক্ট জিজ্ঞাসাও করতে পারি না। তো সেম অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেই থাকতাম। তো আমার স্ত্রীকে বললাম যে একটু জেনো তো, একা গেছে সে। এটাও অন্য জিনিস, আমেরিকান পাসপোর্ট পেতে হবে বলে সে একা প্রেগনেন্সিটা একা ওইখানে যাচ্ছে, বাকি সব ফ্যামিলি এইখানে। তো এবার বললো যে হ্যাঁ, ও প্রেগনেন্ট। সো আই told my offshore delivery manager that we need a replacement যখন ম্যাটারনিটি লিভে যাবে, তো আই এম গিভিং ইউ আ হেডস আপ। বলে কি বাজে, ওই মিথ্যে কথা বলে গেল। আমি মিথ্যে কথা না বললে কি করতে, তাহলে পাঠাতাম না, আমি এর জন্য তো মিথ্যে কথা বলেছি। ইফ সত্যি কথা বললে যদি সে পানিশড হয়, তাহলে তাকে মিথ্যে কথাই বলতে হবে। আমি বলছি এইটাও আছে সব দিকেই। আমার what you are saying is right,
the matter needs a discussion, and matter is very much deep rooted. যে একটা নিজের জিনিসে See, the percent of women, আজকে আমরা সারাক্ষণ আমরা যখন কনসাল্টিং করি, এভরি অর্গানাইজেশন সাফার ফ্রম আ ট্যালেন্ট, ল্যাক অফ ট্যালেন্ট মানে রিসোর্স না, দ্যার ওয়ার্ম বডিজ ক্যান বি আ রিসোর্স, নট টকিং অ্যাবাউট দ্যাট, টকিং অ্যাবাউট ট্যালেন্ট, রাইট? বাট সেক্ষেত্রে এত মহিলা যারা ড্রপ আউট হয় মানে কাজ থেকে করে, তারা ড্রপ আউট করে দেয় ফর হোয়াট এভার, যে আপনি বললেন যে আপনার বন্ধুর আপনার পরিচিত যে এই করেছে, if we can't bring them back to the workforce, we're losing out on a great skill. But are we ready as an organization to মানে বিকজ মহিলারা যে কাজ করছে তাদের যে চাকরিটা কেরিয়ারের জন্য দরকার বেশিরভাগ সময় ও তো মানে হয়তো লিপস্টিক মানে হ্যাঁ হবি এক নম্বর, তাকে অনেকটা বেশি খাটতে হয় টু বি অন দ্য ইকুয়াল পেডেস্টাল অ্যাজ আ ম্যান। তো সেই ডিসকাশনটার জন্য যদি কিছু বাজে আনুষঙ্গিক ডিসকাশন এই মুহূর্তে যদি আসে, সেটাকে আমাদের বহন করতে হবে, বিকজ উই ও ইট টু দ্য সোসাইটি, বিকজ আনতে হবে এই কনভারসেশনটা, কোনো উপায় নেই, কনভারসেশনটা আনতে হবে। কারণ এই জিনিসটা আমরা যখনই আমরা অপরচুনিটি যখন দেখি, উই গো ফর দ্য সেফ অফ ইট, অ্যাপারেন্ট সেফ অফ ইট। আজকের দিনে দেখুন কটা উইমেন লিডার আছে, কজন উইমেন লিডার আছে, কিছু সেগমেন্টে হচ্ছে, কথাবার্তা চলছে, বাট স্টিল দেয়ার ইজ আ লং ওয়ে টু গো। দ্য পোটেনশিয়াল দ্যাট ইজ দেয়ার, ইটস আ লুক অ্যাট দ্য ইকোনমিক গ্রোথ অপরচুনিটি, মানে ইফ দ্য উইমেন ইজ ইন দ্য ওয়ার্কফোর্স, দ্য মোর উইমেন আর ইন দ্য ওয়ার্কফোর্স, দ্য পোটেনশিয়াল অপরচুনিটি ইজ হিউজ অপরচুনিটি। সে তো নিশ্চয়ই, সেটা নিয়ে এবং সেই কারণে জন্য তার তো শুধু আমার যদি মানে হোল পয়েন্ট ইজ দ্যাট আমার তো সাপোর্ট সিস্টেমটা সেরকমভাবে লাগবে, আমাকে কাজ করতে হলে আমার তো সাপোর্ট সিস্টেমটা সেভাবে লাগবে। সো পিপল হু কুড বিল্ড আপন দ্যাট সাপোর্ট সিস্টেম কুড রাইজ, পিপল হু ডিড নট বিল্ড আপন দ্যাট সাপোর্ট সিস্টেম জাস্ট দেয়ার ক্যারিয়ার দে প্ল্যাটোড ইন দ্য ক্যারিয়ার। আমার শুধু একটাই কথা, যে প্রত্যেকটা প্রোটেক্ট যদি করতে হয়, যেমন এই কিছুদিন আগে আই ওয়াজ টকিং টু আ সোশ্যাল ওয়ার্কার, যে রাস্তায় যারা থাকে তাদেরকে রিহ্যাবিলিটেট করে, খুব ভালো কাজ করছে। সেইখানে যেমন গার্ল চাইল্ড আর বয় চাইল্ডের মধ্যে ডিফারেন্সিয়েট করা, বাট ডেটা প্রুভস দ্যাট রাস্তায় যে বয় চাইল্ডটাও আছে, সেও সেক্সুয়ালি এক্সপ্লয়েটেড। তো কিন্তু আমাদের যেহেতু ফোকাসটা অন্যদিকে, এর বেচারা কিছু করার নেই। আর যদি ওরকম ভাবে বড় হয়, তাহলে সে হয়তো চান্সেস অফ হিম বিং আ ক্রিমিনাল ইনক্রিজ, তখন আমরা আবার তাকেই দোষ দেবো। সো ইটস আ ভেরি কমপ্লেক্স থিং, যেটা আমরা খুব সহজে কয়েকটা ডিসকাশনস মানে খুব সুপারফিশিয়াল ডিসকাশনসে শেষ করে দিতে চাইছি। না দেখুন, আমাদের মধ্যে আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমি মানে আই এম নট আ আর্ম চেয়ার রেভলিউশন। আমার জোন অফ ইনফ্লুয়েন্সে আই ওয়ার্ক অন মাই জোন অফ ইনফ্লুয়েন্স, হোয়াট এভার ইট ইজ দেয়ার, মানে আই হ্যাভ অলওয়েজ ডান দ্যাট, যে আমি কি চেঞ্জ করতে পারি, আমি কোথায় ইম্প্যাক্ট করতে পারি। আই ওয়ার্ক অন দোজ এরিয়াস, আই ওয়ার্ক উইথ আ লট অফ উইমেন অন্টারপ্রেনার্স। আমি এখানেই আমরা একটা উইমেন অন্টারপ্রেনার্সদের নিয়ে একটা ওয়ার্কশপ করেছিলাম অন ভিশনিং, বিকজ আমি এটা কর্পোরেটে করে থাকি, হাউ টু ডু ইয়োর ভিশনিং, বিকজ ভিশনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ইজ ইয়োর টিম অ্যান্ড আর ইউ ইয়োর সেলফ এনথিউজড, যে আমি কি একটা ব্যবসা জাস্ট চালাচ্ছি দিনগত পাপক্ষয়, না আই হ্যাভ আ ড্রিম দ্যাট আই এম চেজিং। তো এইরকম ভিশনিং এক্সারসাইজ আমি করেছিলাম। এছাড়া আমি কনস্ট্যান্টলি ওয়ার্ক অন সামথিং অর দি আদার কালেকটিভলি, যে সাপোর্ট ইচ আদার, কোলাবোরেট, সেই জিনিসগুলো আমার ওটা জোন অফ ইনফ্লুয়েন্স। আজকে আমার গিয়ে কোনো একটা নাগরিক মানে কোনো একটা মানে নাগরিক সমস্যা আমার সমাধান করার মতন, আই ডু নট, দ্যাট ইজ নট মাই জোন অফ ইনফ্লুয়েন্স। তো এই সোলো ট্রাভেল করার সময় এই জেন্ডার ব্যাপারটা কোনোদিন ফেস করেছেন? ভাবছি, মানে নট ভেরি, মানে ভাবছি এই কারণে বললাম যে আপনি তো সোলো ট্রাভেল করতেই না, মানে আমি সেরকম বলি না, বিকজ আই কিপ সেফটি, আই গিভ সেফটি আ গুড থট, ইন সেন্স আই ট্রাভেল, সো আই গিভ সেফটি আ থট। তো সেই জন্য না, আমি বলছি যে আই ডু নট কম্প্রোমাইজ অন ওয়্যার আই এম গোইং টু স্টে, নট অনলি সোলো ট্রাভেলস, আই ডু আ লট অফ গার্ল ট্রিপস। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার কয়েকটা জিনিস খুব ক্লিয়ার, I do not, I'm a risk taking person, but unknown ওইগুলোতে আমি একদম I go for a right hotel, হ্যাঁ, মানে যেগুলোতে আমি জানি যেখানে আমার মানে কোথাও একটা ওইরকম আমি কোনো কিছু সেফ ফেস করিনি, একটাই মানে কারণে, যে বিকজ I have never taken the risk, never taken any those kind of
মানে হঠাৎ করে বেরিয়ে পড়লাম, হঠাৎ করে রাস্তায় কারোর সাথে আলাপ হলো, তার সাথে খেতে চলে গেলাম, এইসব ছেলে মেয়ে নির্বিশেষে আমি করি। মানে ইফ আই সোলো ট্রিপ, ইটস আ সোলো ট্রিপ। আই এম নট গোয়িং দেয়ার টু মানে মেক ফ্রেন্ডস উইথ স্ট্রেঞ্জার্স। আমি আননোন স্ট্রেঞ্জারের সাথে খুব কম কথা বলি সেই অর্থে। মানে হ্যাঁ, একটু বিদেশে তো কি হয়, দে আর ভেরি ফ্রেন্ডলি, দে জাস্ট সে হ্যালো অ্যান্ড অল দিস, দ্যাট পার্ট নো। এমনিতেই আর একটা জিনিস, যেহেতু আপনি সোলো ট্রাভেলার, এর জন্য জানার খুব ইচ্ছা করে, আজকাল খুব হোমস্টে বেড়েছে। হোমস্টেগুলোর খুব একটা রেগুলেশন, ক্লাউড কিচেন যেমন এখন রেগুলেটেড হয়েছে, আগে তো মানে একটা নোংরা জায়গাতেও কেউ রান্না করে পাঠিয়ে দিত, এর জন্য লোকে একটু অ্যাপ্রিহেন্সিভ ছিল, কিন্তু এখন রেগুলেটেড আছে। কিন্তু হোমস্টে রেগুলেশনটা এখনো পুরোপুরি আসেনি, না, কিন্তু এটা বাড়তে থাকছে Correct. খুব বেশি। তো অ্যাজ এ সোলো ট্রাভেলার আপনার কি মনে হয় যে ওই জিনিসটাকে একটু রেগুলেটেড করা বেটার? হ্যাঁ নিশ্চয়ই, বিকজ আমি আগেন বললাম যে আমার ট্রাভেলে দ্য মোস্ট অফ মাই এক্সপেন্স গোজ ফর দ্য স্টে। আই ডু নট টেক এনি চান্সেস দেয়ার। আই ডো নট গো ফর এনি অফ দোজ মানে host somebody hosting or home stays or those things, the Airbnb or that alike. আমি ওইসব কিচ্ছুতে যাই না, even if this is the best of these things. I go for hotels, good hotels, whom I can make accountable. আমার ওই জিনিসটা আমি ভীষণ করি। বিদেশে ট্রাভেল করলে ওই গাইড, গেটিও গাইড আছে, ভায়াটার আছে, এইসব বিভিন্ন রকমের অ্যাপ আছে। সো আই গো ফর দোজ কাইন্ড অফ থিংস বিকজ এইগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আই ডু নট টেক এনি আননেসেসারি রিস্ক। আই ফোকাস অন মাই ট্রাভেল, আই ফোকাস অন মাই সেফটি। আই গো বাই অ্যাবসলিউট পাবলিক ট্রান্সপোর্ট। বিদেশে কোনো তো অসুবিধে নেই, দেশে ওটা পাবলিক ট্রান্সপোর্ট হয় না। আই গো ফর আগেন কার হায়ার আর সামথিং, সেরকম মানে যেরমভাবে যেটা সুবিধা। আমাদের দেশে ট্রাভেল অনেক বেশি সুবিধা, তো সেইগুলো। সুতরাং আমি ওটা সম্বন্ধে আমি মানে ফ্যামিলিতে গেলেও ওসব জায়গায় থাকি, মানে ওই ব্যাপারটাই আমি মানে একটু ট্রেডিশনাল। আই ডু নট get আমি into আজ those kind of পর্যন্ত things. থাকিনি, কিন্তু I've stayed again on a girls trip, on a trekking girls trip. সেখানে আমরা সবাই ছিলাম, but if I have to go again, I won't. Coming back to the last business, আপনার ক্যাফেজ। আমি পড়ছিলাম যে একটা সার্ভেতে বলছে 84% অফ বেবি বুমার্স, মানে আমরা এবার এখনো পড়িনি, তারা বেশি কফি খায় দেন আদার জেনারেশনস। বাট ইন ইন্ডিয়া জেন জি বেশি খাচ্ছে অন্য সব জেনারেশনের থেকে। তো এবং তার সাথে দেখা যাচ্ছে যে জেন জি 87% লেস অ্যালকোহল নিচ্ছে তার প্রিভিয়াস জেনারেশনগুলো থেকে। তো এই জিনিসটা কি দে আর বিকামিং মোর কনসিয়াস, না ক্যাফেজ বেশি খুলছে? আমার মনে হয় যে জেন জির অ্যালকোহল কম নিচ্ছে ইজ বিকজ আমাদের সময় there was a lot of taboo around it. Anything which has a taboo or মানে নট সো ইজিলি অ্যাভেলেবল, সেই জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। এখন যেভাবে পাব বেড়েছে, আর পাবে মানে কি, মানে একটা মানে ছোট ইনফ্যান্ট থেকে শুরু করে এভরিবডি ক্যান গো ইনটু দ্যাট পাব। দ্য পাবস আর ডান দ্যাট ওয়ে, দে আর নট লাইক মানে কোনো রকম ট্যাবু ব্যাপারটা নেই। তো সেই জন্য না, ইটস ভেরি ইজিলি অ্যাভেলেবল। সো দে আর choosing to have their drink in they're not really associating liberation with the drink alcohol. মানে আমাদের সময় লিবার্টি, ফ্রিডম, একটা সুযোগ পেলাম মানেই মাথা হতে হবে, ওই সেই ব্যাপারটা they don't associate so much. And আগে কি হচ্ছে, মানে বিদেশে why I would compare why বিদেশে ওটা হয়, because বিদেশে না লোকেরা comparatively by themselves, মানে যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে বা দে হ্যাভ আ পার্টনার or something, otherwise they are just by themselves. So that's why they visit cafes more. Okay, আমাদের দেশে কি হয়, we have a lot of relatives wherever they are staying. We have a lot more মানে আমাদের অ্যাসোসিয়েশনসগুলো আরও বেশি স্ট্রঙ্গার, আরও বেশি ক্লোজনেট। তো ফলে কি হয়, যদি বন্ধু বা আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া, বন্ধু বান্ধবদের সাথে মিট করা, কারোর একটা বাড়ি যাওয়া, সেই ব্যাপারগুলো আমাদের ওই বেবি বুমার্স বা যে জেনারেশনটা বাট দে আর আফটার, তাদের মধ্যে ব্যাপারটা বেশি বলে তারা ক্যাফে ব্যাপারটা কম্প্যারেটিভলি লেস। কিন্তু জেন জি again, they are very global, they are global citizens. They even if they have a group of friends or something, they would like to be on their own, do work,
from the cafe. তাই জন্য তাদের their visit to the cafe is much more because they quite spend a lot of time with themselves. মানে সেটা ক্যাফেতে সম্ভব। রেস্টুরেন্টে যাওয়াটা তো খুব পারপাসিভ, মানে আমি গেলাম, খেলাম, খাবার অর্ডার দিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে আসলাম। ক্যাফেতে মানে যে সার্ভ করছে সে মাথার উপরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তো তারপরে খাবার আর কিছু করার নেই, সো ভেরি পারপাসিভ ভিজিট। ক্যাফে ইজ আ ভেরি আই ক্যান গো অ্যান্ড ওয়াক ইন টু এনি ক্যাফে উইদাউট আ পারপাস। মানে আমি জাস্ট গেলাম, খুললাম, একটা জাস্ট কফি নিলাম, 3-4 ঘন্টা থাকলাম, আবার কিছু খেতে ইচ্ছে করলে খেলাম, না খেলেও কোনো ব্যাপার নেই। নোবডি উইল টেল মি, মোস্ট অফ দ্য প্লেসেস নোবডি উইল টেল মি এনিথিং। ডু ইউ হ্যাভ ডেটা যে একটা কাস্টমার কতক্ষণ অ্যাভারেজ থাকে? ইট ডিপেন্ডস অন দ্য টাইম অফ দ্য ডে। যে সকালে আসে তে টিপিক্যালি 3-4 ঘন্টা থাকে সকালে যে আসে। দে ওয়ার্ক, দে ওয়ার্ক, দে স্পেন্ড মোর টাইম, কথা বললো, মিটিং করলো। যারা বিকেলে আসে তারা কম্প্যারেটিভলি 1.5 থেকে 2 ঘন্টা থাকে, মানে উইচ ইজ, আমি আমাদের ক্যাফেতে বলবো, এটা আমি ট্রাইবের কথা শুধু বলছি, বিকজ আই এম নট টকিং অ্যাবাউট আদার ক্যাফেস, আই ডু নট হ্যাভ ডেটা অফ আদার ক্যাফে। Yeah, so why? Because our sitting is very comfortable. One. Number two, we have a large area of sitting and none of our servers কেউ গিয়ে বলবে না যে অনেকক্ষণ হলো আর কিছু অর্ডার দেবেন কিনা। সো আওয়ার এনভায়রনমেন্ট ইজ লাইক অ্যান এক্সটেনশন অফ আ হোম। তো সেক্ষেত্রে এভরিবডি ফিলস ভেরি কমফোর্টেবল। আর মানে সুতরাং সবাই অনেকক্ষণ টাইম বেশি ক্যাফেতে স্পেন্ড করে। অনেক জায়গায় আছে, মানে অনেক জায়গায় আছে সেটা কিন্তু নয়, মানে অতক্ষণ টাইম স্পেন্ড করতে পারে না। তো আমাদের, আমি দেখেছি আমাদের কাস্টমারদের টাইম স্পেন্ডিং উইথ আস ইজ মাচ মোর। আমি এটা গল্প বলছি, একজন, এটা প্যান্ডেমিকের ঠিক আগে না পরে বলে গেছি। সো অ্যাবাউট দেয়ার 70 এজ গ্রুপের প্লাস উইমেন, 6 of them came, they had a coffee, then had some food, then they played game, আমাদের বোর্ড গেমস আছে, গেম খেললো, তারপরে সবাই মিলে একটু they took a nap, মানে some of them took a nap চোখ বন্ধ করে, একটু এখানে আবার চা খেলো, নিয়ে আবার গেম খেললো, নিয়ে আবার স্ন্যাক্স খেলো। সো আপনি চিন্তা করতে পারবেন না, প্রায় 2টো থেকে they were there for till 7. And they were completely enjoying themselves. 70 plus. মানে বাড়িতে আড্ডা না মেরে, এটাকে আমার একটু মানে আমাদের বয়সে যখন প্রেম করতাম পার্ক খুঁজতে হতো এবং পুলিশ এসে ধরতো। ক্যাফে মনে হয় এখনকার জেনারেশনকে সেই অপশনটা দিয়েছে। আর একই জায়গায় বারবার করে যেতে হচ্ছে না, কারণ এত বেশি প্রেম আর ব্রেকআপ হচ্ছে যে প্রত্যেকবার নতুন হয়তো ওটাও ঘুরতে থাকছে। এর জন্য তারা একই ক্যাফেতে বারবার করে অন্য ফ্রেন্ড নিয়ে আসতে পারছে। ভালো, সব জগতই বদলাবে, আমাদেরও সেইগুলোকে নিয়েই চলতে হবে। ভালো লাগেই, এগুলো দেখতে খুব ভালো লাগে। তো মোরালেস আমার দিক দিয়ে প্রশ্ন হয়ে গেল, আপনার লাগলো কেমন? ভালো, খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনার ডিড ইউ অ্যাচিভ দ্য পারপাস ইউ ওয়ান্টেড টু অ্যাচিভ, মানে আপনার যা হ্যাঁ, আমি এসেছিলাম এই কারণেই যে আমরা তুরি বাংলায়, আমার পারপাস নয় তো অডিয়েন্সের পারপাস, হ্যাঁ, মানে আপনার ইন্টারভিউ পারপাস। আমরা দেখাতে চাই তুরি বাংলাতে যে একটা এই নৈরাশ্য চলছে, তো যে ভালো কেউ কিছু করতে চাইলে কলকাতা ছাড়তে হবে, এইরকম একটা ব্যাপার আছে, যে কলকাতাতে থেকেও ভালো কিছু করা যায়। ভালো লোকেরা তাদের ক্যারিয়ার কলকাতাতেই করছে। এইরকম লোকজনকে আমরা হয়তো চিনি কম, কারণ আমরা সব সময়, এবং আমাদের মিডিয়াও খুব বেশি হেল্প করে না পজিটিভিটি শেয়ার করতে। তো দ্যাটস হোয়াট আওয়ার পারপাস ইজ। সেখানে আপনাকে দেখে যদি আরো কয়েকজন আপনার ফুটস্টেপস ফলো করতে চায়, তাহলে আমাদের এই পারপাসটা ফুলফিলড হবে। লাস্ট কোয়েশ্চেন, এটা আমি ছাড়তে পারি না, নিশ্চয়ই। আবার কামিং ব্যাক টু ওমেন, এবং দুটো ঘটনা বলছি তার সেইটার উপরে। আমার পরিচিত একজন আছে, সে একদিন সামহাউ না পিপল ওপেন আপ টু মি, আমি জানি না কেন, আমি কখনো অত প্রোব করি না, কিন্তু তারা মনে হয় বলতে ভালোবাসে। আর এমন নয় যে আমি খুব সিক্রেটস রাখতেও পারি, আমার টিমে বলে আপনাকে কিচ্ছু বলা উচিত না, তারপর ঘুরে এসে বলে দেয়। তো সে বলেছিল যে আমার কোনো বন্ধু নেই, একটা মেয়ে। কেন? আমার তো, তুমি দেখেছো আমার হাতে খুব লোমগুলো বড় বড়, ছোটবেলা থেকে
ওই এর জন্য আমার বন্ধুরা আমাকে বন্ধু বানাতো না, শুধু টিজ করতো। এর জন্য আমি আমার বইকে বন্ধু বানিয়ে নিয়েছি, আমি বাড়ি থেকে বেরোতাম না, which was pretty sad। আমার শুনে মনে হয়েছিল। আরেকজনকে, আমার এখানে কাজ করতো তার মা, তার ক্যান্সার হয়েছিল, উনি ট্রিটমেন্ট করাতে চাইছেন না চুল উঠে যাবে বলে। আর থার্ড একজন, সে আমার ইন্টার্নশিপ করেছিল, তার চুল উঠে যাচ্ছিল, তো তার জন্য সে 2 বছর বাড়ি থেকে বেরোয়নি। একজন মহিলার কাছে হাউ ইম্পর্টেন্ট ইজ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, যাতে দেয়ার, একজন তো স্যাক্রিফাইসিং হার লাইফ, একজন 2 বছর তার জীবনে স্যাক্রিফাইস করেছে, একজন কোনো বন্ধু বানায়নি, একদম আইসোলেটেড হয়ে থেকেছে জীবনে। সবগুলোই কিন্তু একটা মানে লঘু একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের উপরে হচ্ছে, which actually disturbs me. So how important is physical appearance for a woman? It won't be, the question won't be like how important the physical appearance for a woman. How important the physical appearance is for the society. It is not about the woman. মানে আজকে woman-এর কাছে মানে সেই জিনিসটা we all try to align ourselves with the expectation, with the norms. মানে হ্যাঁ, that will be a better way of putting it. মানে we all try to align ourselves. যে আজকে রোগা থাকা, মোটা হয়ে গেলে খারাপ, বেশি রোগা থাকা খারাপ, মানে না বেঁচে থাকা মুশকিল, বেশি লম্বা হয়ে যাওয়া। তো আমাদের একটা না নিজেদের মনে একটা গঠন আছে, মানে সমাজের মনে, এবং আমার যখন ব্যক্তিগতভাবে আমার আপনার ইত্যাদি মনে থাকতে থাকতে এটা সামাজিক একটা গঠন হয়ে যায়। তো উই অল ট্রাই টু গেট ইন টু দ্যাট, যে এই গঠনটার মধ্যে আমরা ঢোকার চেষ্টা করি। কেট উইন্সলেটের অসাধারণ ইন্টারভিউ আছে, যখন খুব মানে টাইটানিকের পরে শি ওয়াজ ট্রোলড বিকজ শি ওয়াজ রিয়েলি অন দ্য প্লাম সাইড। তো সেটা ও একটা বয়সে এসে বলেছিল যে এটা কতটা ক্রুয়েল হতে পারে একটা ইয়াং একজন মানুষের পক্ষে, যেটা আমার সারা জীবনের একটা স্কার। আমার সবসময় মনে হচ্ছে আই এম নট অ্যাডিকুয়েট। তো এই যে আমাদের যে একটা সোসাইটাল একটা অ্যাসপেক্ট আছে, সেইটার সঙ্গে আমরা মনে করি আমরা অ্যাডিকুয়েট নই, সেটাকে আমরা কিভাবে পূরণ করব? এটা সবসময় মনে হয় যে, আমার মনে হয় যে আমি যেরকম, আমার মনে হয় আরেকটু লম্বা হলে ভালো হতো। সো আমার সবসময় মনে হচ্ছে যে একটু লম্বা হলে ভালো হতো, মানে বাকি আর কোনো দিকে আমার কোনো গ্রিভান্স নেই, মানে ইন দ্য ওয়ে থিংস আর অর হোয়াট এভার, আমার সবসময় মনে হচ্ছে একটু লম্বা হলে ভালো হতো। সো এইটা, দিস আর অল সেট নর্মস দ্যাট উই ট্রাই টু অ্যালাইন আওয়ারসেলস। একটা মনে হয় কি না, আমরা অন্য কিছু দিয়ে, মানে আমার সাজেশন থাকে লোকের কাছে যে কভার দ্যাট আপ উইথ সামথিং এলস, মানে in the sense that cover that up with something else, that inadequacy that I feel, if I'm if I'm more than adequate on something else, it will cover me up on this. মানে যদি আমার কনফিডেন্স, যেমন আমি আমার ল্যাক অফ হাইটটা, মানে আমার চলাফেরাটা খুব স্ট্রেট, সো আই কভার আপ মাই ল্যাক অফ হাইট through my other, in terms of the personality, postures, personality, in terms of how I মানে হাউ কনফিডেন্ট আই অ্যাম অ্যাট দিস পয়েন্ট ইন টাইম। তো সেই রকম ভাবে না, মানে আপনার যেরকম যার কথা বললেন সে হয়তো বইয়ের মধ্যে তার ইনঅ্যাডিকুয়েসিটাকে করেছে, বাট আই উড অ্যাট দ্য সেম টাইম, মানে আই অ্যাম অ্যান অ্যাডভোকেট ফর গ্রুমিং। মানে গ্রুমিং ইজ ইম্পর্টেন্ট, আর সেখানে কিন্তু আমি জেন্ডার দেখে বলছি না। মেন থিঙ্ক দে ডোন্ট নিড গ্রুমিং, মানে মেজরিটি অফ দ্য মেন থিঙ্ক দে ডোন্ট নিড গ্রুমিং, হেন্স দ্য কনসেপ্ট অফ মেন গ্রুমিং ইজ কামিং আপ ভেরি রিসেন্টলি। কিন্তু গ্রুমিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইরেসপেক্টিভ অফ আপনি স্টুডেন্ট কি আপনি প্রফেসর, কি আপনি কর্পোরেটে আছেন, কি আপনার ব্যবসা আছে, অর ইউ আর আ রিটায়ার্ড পার্সন, গ্রুমিং কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। সো একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, মানে ট্রাইং টু বি বিউটিফুল, বাট দ্যাট ইজ গ্রুমিং ইজ সামথিং ভেরি ডিফারেন্ট। গ্রুমিং অ্যাজ পার ট্রেন্ড না অ্যাজ পার ইয়োর চয়েস? অ্যাজ পার ইয়োর চয়েস, মানে একটা বেসিক আমার কাছে ওটা ইম্পর্টেন্ট। এটা মানে অন্য কারোর ওপর নাও হতে পারে, কিন্তু আমি যখন when I kind of coach or talk or about মানে ইয়াং জব অ্যাসপিরেন্ট বলুন, বা মানে যে কোনো ক্ষেত্রে, আমার কাছে ওটা আমি ওটা সবসময় বলি যে নেভার আন্ডার এস্টিমেট দ্য ইম্পর্টেন্স অফ গ্রুমিং, দ্য ইম্পর্টেন্স অফ বিকজ I am prepared to show up. এই যে মানে আমি এটা কথা বলছি যে আজকে আমরা যদি ইন্টারভিউটার মধ্যে এসছি, ইউ আর প্রিপেয়ার্ড ফর দ্য শো, আই এম প্রিপেয়ার্ড ফর দ্য শো, বোথ ইউ আর প্রিপেয়ার্ড বোথ ফিজিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ বাই রিডিং অ্যাবাউট মি, আই এম প্রিপেয়ার্ড
both in my physical appearance as well as, you know, I am prepared for the conversation, the long conversation that we are. These are all part of grooming. It's not just one part. আমি এটাকে আন্ডারমাইন করতে চাই না, বাট এট দ্য সেম টাইম আমি যদি মনে করি হ্যাঁ এইটা হচ্ছে মানে এই উচ্চতা বা এই প্রপোর্শন ইজ আ মানে মাপকাঠি সমাজে, সেটা আমার মনে হয় না সেটাকে আমি আমার মতন মানে আমাকে যে ওটা ওই এইটা এখন ফ্যাশন, এই ফ্যাশনটাই আমাকে স্যুট করবে তা তো নয়। হ্যাঁ, সেটা আমি আমার মতন করে একটা আমার নিজস্ব আইডেন্টিটি ক্রিয়েট করাটা ইম্পর্টেন্ট, আমি আমার মতন করে করব। সো যেটা করতে হবে সেটা কনফিডেন্টলি নিজেকে একটা আর আমি যদি জায়গায় পজিশন করব। কারেক্ট, আচ্ছা আমি যদি আজকে মানে এইচআরে আছি, আমি যদি এইচআর সম্বন্ধে না জানি, দ্যাট ইজ অলসো পার্ট অফ মাই গ্রোমিং। আমি যদি ফুডে আছি, আমি যদি ফুড সম্বন্ধে মানে হ্যাঁ আমার তো শেফ রান্না করছে মানে সার্ভ করছে, বাট আই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড যে কি জিনিসটা কি দেওয়া হয়, দ্যাটস পার্ট অফ মাই থিং, দিস আর অল পার্ট অফ গ্রোমিং। আমি যদি শাড়িতে আছি, আমি যদি কোনো যে শাড়িটা আমি মানে বিক্রি করছি সেই শাড়িটার সম্বন্ধে আমি না জানি, বা আই এম নট রিয়েলি মানে কি বলবো, আমি আমার শাড়ি পরিই না, these are all part of, I mean all these are part of called preparedness. I'm prepared for it, so সেইটা are all part of the grooming, that's what I'm saying. দ্যাটস আ ভেরি নাইস ওয়ে অফ পুটিং ইট। কারণ এটা সত্যি মাঝে মাঝে ডিস্টার্ব করে, আর নিজের থেকে বয়সে ছোট যদি শুনি তখন তো আরো ডিস্টার্ব করে যে কি করা যায় তাদের। ঠিক আছে, ভাল লাগলো খুব, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনাদেরও ভাল লাগলো। শেষ কথা, দেখে সাবস্ক্রাইবার হবেন, কারণ এর আগে পরে অনেক এরকম ভিডিও আসছে, মনে হয় আপনাদের ভালোই লাগবে। ধন্যবাদ।